আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের কি প্রত্যাবর্তনের প্রথম ওয়ার্ম আপ ক্লাসে চলে আসলাম। সো তোমরা একটু কমেন্ট করো, আমরা একটু শেয়ার করি ক্লাসটা। হ্যাঁ, তোমরা এবং তোমাদের সাথে প্রায় দীর্ঘ একটা গ্যাপের পরে কিন্তু ফারিয়াপুর মাধ্যমে আমাদের আবার সেই ক্লাসের শিডিউল শুরু হয়ে যায়, তাই না? শুরু হতে চলছে। সো অনেকে ঈদের ছুটি কাটাইছো বা অনেক সময় চলে গেছে আসলে। তো আজকে দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো তোমরাও তোমাদের পড়াশোনার মাইন্ডসেট নিয়ে আজকে এই ক্লাসে চলে আসো, এটাই আমাদের চাওয়া। আর তোমাদের যারা ফ্রেন্ড, যাদের সাথে একসাথে ক্লাস করতে আগে আমরা দেখতাম গ্রুপগুলোতে কেউ ক্লাস মিস করলে সবাইকে মেনশন দিয়ে ডাকে আনতো, কিন্তু এই তাড়াতাড়ি আসো, ক্লাস শুরু হয়ে গেছে। তো এখনো তোমরা যারা আসো তোমাদের পরিচিত সবাইকে তোমরা মেনশন করো ফারিয়াপুর ক্লাসের জন্য, আর সবাইকে ডাকো, আর ক্লাসটা তোমরা শেয়ার করে দিতে পারো, তাহলে অন্য তোমাদের বন্ধু বান্ধবরাও এই ক্লাসটা দেখতে পাবে, আমাদের প্রত্যাবর্তন সম্পর্কে, আমাদের ক্লাসগুলো সম্পর্কে তারা জানতে পারবে। আর কে কোথা থেকে দেখতেছো এটা আমাদেরকে জানাও, যেহেতু এটা আমাদের প্রত্যাবর্তন 25-এর নতুন ক্লাস। সো অনেক নতুন মেম্বার কিন্তু আমাদের সাথে অ্যাড হয়েছে এবার। হ্যাঁ, সো তোমাদের সাথে হয়তো আমাদের অনেকের পরিচিত হওয়া হয় নাই, আমরা কিন্তু পরিচিত পার্সোনালি হই না, আমরা এই যে কমেন্ট যারা করে লাইভে বা আমাদের গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকে তাদের পোস্ট কমেন্ট এগুলো দেখতে দেখতেই পরিচিত হয়ে যায় আসলে। সো তোমরা যারা নতুন আসো তোমরা এরকম এই জন্য বেশি বেশি কমেন্ট করো, যাতে আমরা তোমাদের সাথে সহজেই পরিচিত হয়ে যেতে পারি, তোমাদের আইডি সম্পর্কে আমাদের ধারণা রাখতে পারি। যেমন আমরা আইডি দিয়ে জানতাম, আমাদের যারা বিবর্তন 25 ছিল যারা, যে আমরা আইডি তে বুঝতে পারতাম আচ্ছা ওকে, দেখা গেছে যে ওর বাবা মার আইডি বা ভাই বোনের আইডি, আমরা ওই নাম দিয়ে জানতাম। আমি হ্যাঁ এরকমও দেখছি যে এরকম খাদেমুল ইসলাম, কিন্তু ওটা একটা মেয়ে, ওর বাবার আইডি দিয়ে চালাইতেছে, তো আমি ওই নামেই মনে রাখতাম যে হ্যাঁ খাদেমুল ইসলাম, তাহলে এই মেয়ে। সিলেট থেকে ভাইয়া একজন বলছে। হ্যাঁ, কে কোথা থেকে দেখতেছো এটা জানাও, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে কেউ দেখলে সেটা বেশি করে জানাও, কারণ এটা আমার মান সম্মানের বিষয়। সো এটা অবশ্যই জানাবা। হ্যাঁ, আর কেমন লাগতেছে হঠাৎ অনেক দিন পরে ক্লাসে আসে, এই অনুভূতিটাও আমরা শুনতে চাই। আর ফারিয়াপুর ক্লাস মানে নতুন করে আমি কিছুই বলতে চাই না, ফারিয়াপুর ক্লাস দিয়েই তোমাদের এই জন্য শুরু করছি, কারণ অনেকের পড়াশোনার প্রতি অনীহা থাকতে পারে, যে অনেক দিন পড়াশোনা না করার ফলে কি হয়, পড়াশোনা না করতে করতে পড়াশোনা করার স্পিডটাই হারায় যায়। এই জন্যই কিন্তু আমরা ফারিয়াপুকে দিয়ে শুরু করছি, যাতে তোমাদের হ্যাঁ, এবং এই জন্যই কিন্তু আমাদের ক্লাসগুলো দেখো মেইন ক্লাসগুলো ওয়ার্ম আপ তো এই জন্য দেওয়া যে আচ্ছা ঠিক আছে আমরা একটু সামনে শুরু হবে। আমরা যখন আমি সেদিনও বলতেছিলাম যে আমরা যখন কোন একটা আমাদের দেখো যে কোনো খেলাতে কিন্তু তুমি তো প্র্যাকটিস করতে হয়, একটু ওয়ার্ম আপ করে সবাই দৌড়ঝাঁপ করে বডিটাকে একটু রাইট এনার্জি আনার জন্য, যে মেইন খেলা শুরু হওয়ার আগে কিন্তু আমরা এরকম একটা প্র্যাকটিসের মতন করি। সো ওইটাই সেই হিসেবে কিন্তু আমাদের এই ক্লাসগুলো, তাই না, আমাদের যে 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে তার আগে আমরা এই ক্লাসগুলো, তোমাদের শরীরটা একটু আমরা মানে নাড়াচাড়া দিয়ে উঠাইতে চাচ্ছি আর কি। মানে গেছে যে মানে অনেক দিন ধরে, যেমন ধর আমি যদি বলি 16 মে আমাদের পরীক্ষা, ব্রেন অলস হয়ে গেছে, তারপর আবার একটা বন্ধ পাইছে, ঈদের বন্ধ পাইছে, ঈদ কাটাইলো, সবাই গরু টরু খায় একদম পুরো একদম আরাম করে বসে আছে, আরাম হয়ে গেছে। ইভেন এই জন্য আমরা কিন্তু দেখো ইচ্ছে করে কিন্তু আমরা ক্লাসগুলো ওয়ার্ম আপ দিছি, যে আমরা কিন্তু দেখো ঈদের পরপরই আমরা ক্লাসটা শুরু করে দিছি। শুরুতেই তোমাকে ডাইরেক্ট অনেক প্রেসারে আমরা দেই নাই, আমরা দিতেছি ওয়ার্ম আপ। তুমি ক্লাসগুলো করার অর্থ হচ্ছে তোমার মন চাক না চাক তুমি ক্লাসটা করো, এটার ফলে কি হবে, তোমার ব্রেইনটা আবার অ্যাক্টিভ হবে, পড়াশোনার দিকে মুভ করবে, তোমার ওই সব জগৎ থেকে আবার পড়াশোনা দিকে আসবে। ঠিক আছে, রাজশাহী পাওয়া গেছে না? হ্যাঁ, লালমনিরহাট পাইছে একজন, লালমনিরহাট পাওয়া গেছে। ওকে ওকে, সব মেনশন করো, উত্তরবঙ্গে যারা আসছো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করো, কারণ ক্লাস হচ্ছে এমন বিষয়, যখন এটা অনলাইনের ব্যাপারটা কিরকম, তোমার এখানেও হচ্ছে পরিচিত মানুষরা যখন থাকে একসাথে, সবাই ক্লাস করে কমেন্ট করে সবাই, তখন কিন্তু ভালো লাগে, মনে হয় যে আমি একা না, আমার বন্ধু বান্ধব সবাই মিলে ক্লাস করতেছি। তো এটার একটা মজা আছে, তোমরা বুঝতে পারবা সেটা। এই জন্য তোমাদের বন্ধু বান্ধবদেরকে ধরে ধরে আমাদের এই ফ্রি ক্লাসগুলা, আমাদের কোর্সে আসতে বলতেছি না, আমাদের ফ্রি ক্লাসগুলো অ্যাটলিস্ট যাতে তারা করে। এখানে আমাদের আপু অনেক স্টুডেন্ট রিভিউ দিছে না, যে চান্স পাওয়ার পরে, যে ওরা আমাদের কোর্সে ছিল না, শুধু ফ্রি ক্লাসগুলো করছে, এখান থেকে ওরা অনেক উপকৃত হইছে। এবং কি পরিমাণ যে কিউবিএসসি, তাই না, আমাদের লাস্টে একটা কিউবিএসসি, আমরা যেজন্য আমি আজকে এরকম কিউবিএসসি রাখছি, দেখো কিউবিএসসি যে আমাদের ক্লাসগুলো হইছে, রাইট, হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলা থেকেও যে কি পরিমাণ কমন আসছে,
আমাদের শুধু তো ক্লাস আমরা কোথায় নিছি, লাইভ নিছি, এগুলো আবার ইউটিউবে গেছে। আমি আবার ইউটিউবে আবার কমেন্টও দেখছিলাম, যে পোলাপাইন যে কমেন্ট করছে, যে রিভিউ গুলো আমি দেখলাম তখন, যে ইউটিউবে আমরা অনেকগুলো কমেন্ট মানে যদিও আমাদের এখনো ইউটিউব পোলাপাইন এখনো জানে না, কিন্তু তারপরও যারা দেখছে, যেমন একটা কমেন্ট আমি পড়ছিলাম যে এরকম ক্লাস আছে, মানে এটা জানতোই না আমিও মনে হয় এটা দেখছি। দুইটা যে আমরা ক্লাস নিছি, একটা তো কিউবিএসসি ক্লাস নিলাম, আরেকটা আমি মনে হয় আমাদের 1-to-1 ব্যাটলফিল্ডের আরেকটা ক্লাস ছিল, যে সাবজেক্ট ফাইনাল জিকে, ওটা আমরা ফ্রিতে নিছিলাম। এই দুইটা ক্লাস মানে ইউটিউবে আপলোড করা হয়েছে, তখন এই কমেন্ট আমি পাইছিলাম। সো এই জন্য আমরা বলতেছি যে তোমরা ফ্রি ক্লাসগুলো হইলেও করো, কারণ এখন তোমার প্রথম কাজ কি জানো, এখন যেটা হয়েছে অনেকের চান্স হয় নাই, মন খারাপ হয়েছে, এবং মন খারাপটা অনেকের হারায়ও গেছে এখন অলরেডি, কারণ ঈদ গেছে, অনেক দিন চলে গেছে, মন খারাপ হওয়ার যে ব্যাপারটা জেরটাও হারাই গেছে। এই জন্য এখন তোমার প্রথম কাজ হচ্ছে তোমার পড়াশোনার দিকে নিজেকে ডাইভার্ট করা, এবং তোমার টেবিলটা যে অগোছালো হয়ে গেছে না, আমার ধারণা বাসার প্রত্যেকের টেবিল অগোছালো হয়ে গেছে এর মধ্যেই। এই টেবিলটা আগে গোছাও, এই টেবিলটা গোছাই ফেলো, বই খাতা গোছাই ফেলো। আর তোমাদের রুটিন করা লাগবে না, আমাদের রুটিন দেওয়া আছে, আমাদের প্রত্যাবর্তন 25-এর রুটিন দেওয়া আছে। প্লাস যারা আমাদের কোর্সে নাই, তোমরা যারা ফ্রি ক্লাস করতে চাও, আমাদের ফ্রি ক্লাসেরও আমরা রুটিন দিয়ে দিব। আমাদের ফ্রি ক্লাসের অলরেডি ওয়ার্ম আপ ক্লাসের রুটিন দেওয়া আছে, পাশাপাশি এটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে, আমাদের ফ্রি ক্লাসগুলো চলবে। সো আমাদের রুটিন অনুযায়ী হইলেও তুমি নিজেকে পড়াশোনায় ডাইভার্ট করো। আমরা চাচ্ছি তুমি পড়াশোনায় বসো, কারণ এটা পারফেক্ট টাইম, আর লেট করা যাবে না। তুমি যদি আরো বেশি দিন লেট করে ফেলো, আরো অনেকটা সময় নিয়ে নাও, তুমি আর পড়াশোনায় বসতেই পারবা না, তুমি অনেকটা পিছিয়ে যাবা। ঠিক আছে, যেমন আজকে ওরিয়েন্টেশন ক্লাস হতে হইলো যারা নার্সিং এ চান্স পাচ্ছে। হ্যাঁ অনেকের আচ্ছা, অনেকে থাকতে পারে যে আমাদের আগে স্টুডেন্ট সাকসেস হয়েছে আমাদের এখান থেকে, কিন্তু আমাদের লাইভ দেখা তাদের অভ্যাস হয়ে গেছে। সো বিশেষ করে ফারিয়া আপুকে দেখলে ওরা চলে আসে একটু কমেন্ট করতে। এরকম যদি কেউ থেকে থাকো যাদের ওরিয়েন্টেশন হইলো বা নতুন ক্যাম্পাসে চলে গেছো, সো তোমাদের নতুন ক্যাম্পাস কেমন লাগতেছে বা তোমাদের সেটা সম্পর্কে আমাদের কমেন্টে জানাইতে পারো। তোমাদের ছোট ভাই বোনদের উদ্দেশ্যে তোমরা পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকতে পারো। আমরা চলে যাই যে আমরা ক্লাস শুরু করার আগে একটা যে কন্টেস্টের ব্যাপারটা কন্টেস্ট দিয়ে দিব এদের। আচ্ছা, যেহেতু আমাদের ক্লাস শুরু আজকে, ওকে, ক্লাস শুরুর আগেই তোমাদের আরো ওয়ার্ম আপটা আরো একটু গরম করার জন্য আমরা তোমাদের জন্য একটা কন্টেস্ট দিয়ে দিতে যাচ্ছি। ঠিক আছে, যাতে তুমি পড়াশোনা রিলেটেড কোনো কাজে ব্যস্ত থাকো। অনেক ফাও কাজ, রিল দেখা, ফেসবুক দেখা, এগুলোর থেকে পড়াশোনা রিলেটেড কোনো কাজে ডাইভার্ট করা, এটাই আমাদের এই কন্টেস্টের মূল উদ্দেশ্য। ঠিক আছে, সো আমরা তোমাদের জন্য একটা কন্টেস্ট দিতে চাই। সেই কন্টেস্টটা হইতেছে এই যে তোমাদের ফ্রি ক্লাসগুলো, আমাদের এই যে ফ্রি ক্লাসগুলো চলবে, ওয়ার্ম আপ ক্লাসগুলো চলবে, এই ক্লাসগুলার ক্লাস নোট, পুরা ক্লাস তুমি করার পরে এখান থেকে ভাইয়া আপুরা যা যা পড়ায় সেটা তোমার নিজের মতো করে সুন্দর করে একটা ক্লাস নোট তৈরি করবা। এবং যত সুন্দর ক্লাস নোট হবে সে কিন্তু কন্টেস্টে তত বেশি আগায় থাকবে, খুব স্বাভাবিক। এবং ক্লাসে শেয়ার করতে হবে। হ্যাঁ রাইট, এখানে আমাদের কন্টেস্টের মেইন ব্যাপার হচ্ছে তোমার ক্লাস নোট তুমি করবা, আমাদের কন্টেস্টের এটা ব্যাপার। আর ক্লাসের পিডিএফ যারা চাও আমাদের ক্লাসের, এটার জন্য অবশ্যই তোমরা আমাদের এই ক্লাসটাকে শেয়ার করে আমাদের পেজে ইনবক্স করবা, স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করবা। আমাদের পেজ থেকে তোমাদের পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। এখন আমাদের কন্টেস্টের যে বিষয়টা, তুমি সুন্দর করে একটা ক্লাস নোট করবা, পুরো ক্লাসটা করে ক্লাস নোট করবা। সুন্দর করে ক্লাস নোট করার পরে আমাদের নার্সিং ড্রিমার্স নামে যে গ্রুপটা আছে, সেই গ্রুপে তুমি সেটা শেয়ার করবা। হ্যাঁ রাইট, ক্লাসটা শেয়ার করার পর অবশ্যই তুমি ক্লাস সম্পর্কে একটা রিভিউ দিবা। এবং এখানে দুইটা প্রশ্ন আমরা সবসময় দেখব, যে এটা মেইন, যে ক্লাস সম্পর্কে তোমার রিভিউটা দিবা, ভালো মন্দ যেটাই মনে হবে সেটাই তুমি লিখবা, এটা ফার্স্ট নাম্বার 1। আর 2 নাম্বার হচ্ছে যে তুমি তোমার যে প্রত্যাবর্তনের জার্নিটা শুরু করতে যাচ্ছ, এই জার্নিতে প্রত্যাবর্তন 25কে বেছে নেওয়ার কারণটা কি, এই দুইটা প্রশ্নের তোমাকে অবশ্যই উত্তর ওখানে দিতে হবে, তোমার রিভিউটা দিতে হবে। এবং তোমার প্রত্যাবর্তন 25কে বেছে নেওয়ার কারণ কি সেটা তোমাকে উল্লেখ করতে হবে। এর মাধ্যমে তুমি গ্রুপে আমাদের কন্টেস্টে তুমি যুক্ত হতে পারবা। এবং এই কন্টেস্টের মাধ্যমে আমরা দেখব, এখানে আমরা 2 ক্যাটাগরিতে আমরা বিজয়ী সিলেক্ট করব। এক হচ্ছে সবচেয়ে বেশি লাইক কমেন্টের ভিত্তিতে, এরকম ভিত্তিতে আমরা একটা ক্যাটাগরিতে বিজয়ী সিলেক্ট করব। আরেকটা হচ্ছে আমরা টিচাররা মনে করব যে যাদের নোট
ধরো ফারিয়া আপুর ক্লাস করতেছো, তো ফারিয়া আপু যার নোটটাকে বেস্ট মনে করবে তার চোখে, বা এরকম যাদের নোটটাকে ফারিয়া আপুর বেস্ট মনে হবে, বেস্ট টপ 3-র মধ্যে মনে হবে, ফারিয়া আপু সেটা সিলেক্ট করবে বা আমরা সবাই মিলে সেটা সিলেক্ট করব। তো সিলেকশনের ব্যাপারটা আমরা 2 ধাপে করব, একটা হচ্ছে আমরা টিচারদের মাধ্যমে, আর একটা হচ্ছে তোমাদের পোস্টের লাইক কমেন্ট এগুলোর ভিত্তিতে। 2 ভাবে আমরা এই কন্টেস্টটা আয়োজন করতে যাচ্ছি। এই কন্টেস্টের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে পড়াশোনায় নামানো, আর কিছুই না। এবং এই কন্টেস্টের পুরস্কার কি, পুরস্কারটা কি বলে দিব? পুরস্কারটা কি বলে দিব? না বললে তো আমরা না বললে তো ইন্টারেস্ট পাবে না। হ্যাঁ, আচ্ছা, এই কন্টেস্টের জন্য আমরা তোমাদের পুরস্কার হিসেবে অবশ্যই আমরা আমাদের যেই সুন্দর ডায়েরি আছে ডায়েরিটা পেয়ে যাবা, আমাদের টি শার্ট যে আছে টি শার্টটা পেয়ে যাবা, প্লাস আমরা কিন্তু এই যে বিভিন্ন ধরনের ট্রিট দিয়ে থাকি স্টুডেন্টদেরকে, হয়তো সামনাসামনি দিতে পারতেছি না, তোমাদেরকে নিয়ে খাইতে পারতেছি না, কিন্তু আমরা এটা অনলাইনে আমরা প্রোভাইড করি, ফুচকা পাঠাই দিই অনলাইনে, অনলাইনে পিৎজা পাঠাই দিই, বার্গার পাঠাই দিই। তো এই ডায়েরি এবং টি শার্টের পাশাপাশি তোমাদের জন্য এই ধরনের পিৎজা, বার্গার, তারপরে হচ্ছে ফুচকা, এইগুলাও হচ্ছে যুক্ত থাকবে, ঠিক আছে? তো এটার সম্পর্কে বিস্তারিত আমরা গ্রুপে হয়তো পোস্ট করে জানাই দেব লিখিত আকারে, যে কারা কারা পিৎজা পাবে, কারা হচ্ছে বার্গার পাবে, কারা ফুচকা পাবে, সব কিছু আমরা লিখে দিব। কিন্তু আমরা চাই তোমরা প্রত্যেকে এই কন্টেস্টে যুক্ত হও, ঠিক আছে? আবার আরেকটা কন্টেস্ট আমরা দিতে চাই, এটাও আমরা পোস্ট করব, সেটা হচ্ছে যারা আমাদের এখান থেকে অলরেডি এমন হতে পারে যে যারা চান্স পাই গেছে ওরা কি করবে, ওরা তো আর ক্লাস করবে না, ওরা বলতে পারে যে ভাইয়া আমাদের জন্য কি আছে, অথবা যারা আমাদের বিবর্তন 25-এর অংশ ছিল, হ্যাঁ, আবার নতুনরা ছিল, বিভিন্ন ক্যাটাগরি আছে। তো যারা চান্স পাইছো তাদের জন্য একটা কন্টেস্ট আসবে, সেটা আমি এখানে একটু বলে রাখি। তোমাদের যে নতুন ক্যাম্পাসে তোমরা গেছো, নতুন একটা জার্নি শুরু করছো, তোমাদের এই ক্যাম্পাসের সুন্দর একটা ছবি তুলবা, ক্যাম্পাসের সবচেয়ে সুন্দর জায়গার সেই ছবিটা তুলে এরপরে তোমাদের কন্টেস্টটা সম্পর্কেও আমরা গ্রুপে ঘোষণা দিব অলরেডি, যে তোমাদের প্রত্যেকের ক্যাম্পাসের ছবি তুলবা। ছবি তোলার পরে তোমাদের এই ক্যাম্পাস পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে তুমি যে বিবর্তন 25-এর অংশ ছিলা, সেখানে বিবর্তন 25 হিসেবে তুমি মানে নার্সিং ড্রিমার্সের ভূমিকাটা কি ছিল, বা ওই জার্নিতে কার কার অবদান আছে, তোমার বাবা মার থাকতে পারে, তোমার শিক্ষকের থাকতে পারে, এইগুলা নিয়ে তুমি সুন্দর একটা লেখা তুমি আমাদের গ্রুপে পোস্ট করে, হ্যাঁ, এর মাধ্যমে তুমি কিন্তু বিজয়ী হতে পারবা, আমাদের এই কন্টেস্টে যুক্ত হতে পারবা। সো আমি জানা রাখলাম কন্টেস্ট যাচ্ছে, তবে প্রথম কন্টেস্টটা আজকেই শুরু হচ্ছে, যেটা হচ্ছে ক্লাস নোট। এজন্য এটা গুরুত্বপূর্ণ, এটা তোমরা দ্রুতই শুরু করো। প্লাস রিভিউ, হ্যাঁ, প্লাস রিভিউ অবশ্যই। আর যারা পিডিএফ চাবা অবশ্যই ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে তোমরা নক করবা। সো আমার মনে হয় আমি শুরু করে দিই নাকি? শুরু করা উচিত। তোমরা ক্লাসটা শুরু করো ফারিয়া আপুর সাথে। ফারিয়া আপুর ক্লাসে আচ্ছা, এটা তুই জিজ্ঞেস করে যাও যে এইটা কিন্তু প্রশ্নটা পরীক্ষায় প্রায় আসে, হ্যাঁ, যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক এটা ভাস্কর্য, এটার নাম কি এবং কোথায় অবস্থিত? এটার ক্লু হচ্ছে আপু কালকে ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে। না না, ঢাকা ইউনিভার্সিটি অনেক বড়। হ্যাঁ, আমি এটাই বলতেছি, ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে গেছিল, এটা বলতেছি। হ্যাঁ, এখন তোমরা বলো এটা ঢাকা ইউনিভার্সিটি কোন অংশ, মানে কোন সাইডটাতে আসে? প্রশ্ন আসে, যেমন এই একটা ভাস্কর্য থেকে প্রশ্ন আসে যে এটার নাম কি, হ্যাঁ, এটা কোথায় অবস্থিত, এটা কে বানাইছে, আর এটা কবে উদ্বোধন করা হয়েছে। 4টা প্রশ্ন পড়লে এখান থেকে করা লাগে না। খুব কমন এই প্রশ্নগুলো যে কতবার জব পরীক্ষায় আসছে আমি দেখছি। এই যে জব থেকে শুরু করে আমি যদি বলি অ্যাডমিশন থেকে সবখানে এগুলো আসে। প্রশ্নটা আসে। সো তোমরা যারা দেখতেছো অবশ্যই এটার কমেন্টে একটু জানায় দাও, উত্তরটা দেখতে চাই যে কারা কারা দিতে পারতেছো। আমি পাশেই আছি, আমি দেখব। আপু শুরু করুক, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর কন্টেস্টের কথা ভুলবা না। আমি চাই প্রত্যেকে আজকের ক্লাসটা সুন্দর করে নোট করে গ্রুপটাকে একদম, তো আমাদের গ্রুপের সবাই যাতে ক্লাস নোট শেয়ার করে এবং এই কন্টেস্টটাকে একদম আগুন বানায় দেয়, তাণ্ডব শুরু করে দেয় গ্রুপে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ওকে, তো হচ্ছে গিয়ে আমরা আজকে ওয়ার্ম আপ ক্লাস শুরু করতেছি। তো আমাদের 24-25-এ পরীক্ষা হইল, নার্সিংয়ের পরীক্ষা হয়েছে, বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি, হ্যাঁ। তো 3টাতে তোমার জিকে ছিল। আবার এরকমও হয়েছে যে 3টা পরীক্ষায় একই প্রশ্ন কমন ছিল। যখন আমি কালকে কোশ্চেন যখন আমি সেট করতে গেলাম 2 দিন ধরে, তখন দেখলাম যে কিছু কিছু প্রশ্ন ছিল যে 3টা এক্সামই কিন্তু সেম। তার মানে আমি যখন তোমাদেরকে পড়াইছিলাম তখন কিন্তু আমরা এইভাবে পড়াইছি যে বাংলা, ইংলিশ, জিকে, এই ম্যাথ, হ্যাঁ, এই 4টা ছিল আমাদের কমন, হ্যাঁ। কারণ এই জন্যেই যে
একই প্রশ্ন 3 জায়গায় আসতে পারে, তার মানে আমাদের এক পড়া দিয়ে তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে। সো সে বিএসসি পরীক্ষা দেখ, সে ডিপ্লোমা পরীক্ষা দেখ, সে মিডওয়াইফারি পরীক্ষা দেখ। সো আমি এই জন্য 24-এর কোশ্চেনগুলাই আমি হচ্ছে কি আজকে সেট করছি 35টা প্রশ্ন, তাহলে বুঝতে পারবা। তোমরা অনেকেই বলতেছিলা যে হ্যাঁ গত বছরের মতন প্রশ্ন হয় নাই বা আগের বছরের মতো প্রশ্ন হয় নাই। হ্যাঁ, সাধারণ জ্ঞান, হ্যাঁ যে কোনো খান থেকে প্রশ্ন আসতে পারে, আমি তোমাদেরকে বলছি। বাট যারা আমাদের ক্লাসগুলো করছো ঠিক মতন, হ্যাঁ, এবং আমি যখন তোমাদের কিউবিএসসি ক্লাস দিচ্ছি, যদি যে ফ্রি ক্লাসগুলো, হ্যাঁ তুমি যদি ক্লাসগুলো দেখো যে আমাদের কিন্তু ওই ক্লাস থেকে কমন পড়ছে এবং প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোশ্চেন কিন্তু হুবহু কমন ফলাইছে এবং 3টা পরীক্ষাতে কমন ফলাইছে। ওকে, তাহলে চলো তাহলে আমরা শুরু করে দিই আজকের ক্লাস। অপরাজয় বাংলা, গুড। এই যে সবাই বলছে হ্যাঁ, আপনারা আমি একটু বলে দিই, যেহেতু আমরা এটা বললাম, এটা কি অপরাজয় বাংলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ভাস্কর্য। এটা কোথায়? এটা হচ্ছে গিয়ে কলা ভবন, যেটা অলরেডি আমাদের তোমাদের সুভাষ ভাই বলে দিয়েছে, ঢাকা ভার্সিটিতে। এবং আরেকটা প্রশ্ন হয়, এটা কে বানাইছে? সৈয়দ আব্দুল্লাহ খালেদ। আমি এগুলা কিন্তু সব তোমাদেরকে আগে পড়াইছিও, সৈয়দ আব্দুল্লাহ খালেদ। আরেকটা কি যে বললাম যে এটা কবে উদ্বোধন করা হয়? আমাদের বিজয় দিবসের দিন। তার মানে বুঝতে পারতেছো, ডেটটা বুঝে গেছো কবে? 16ই ডিসেম্বর 1979 সালে। 16ই ডিসেম্বর 1979। ব্যাস, এই যে এই কয়টা প্রশ্ন কিন্তু এই অপরাজয় বাংলা থেকে আসে। এইটুকু পড়লেই দেখো তোমার কিন্তু একটা আজকে ভাস্কর্য পড়া হয়ে গেল। ওকে, তাহলে আসো, তাহলে আমরা শুরু করে দিই আজকের ক্লাস। হ্যাঁ চলো দেখি আমরা কালা ভুনা খাবো না কি খাবো দেখি আজকে। ফার্স্ট প্রশ্ন, জাতিসংঘ থেকে আসছে প্রশ্ন। তার মানে তোমরা আমাকে বলছিলা যে হ্যাঁ কি বলে ইন্টারন্যাশনাল থেকে কয়টা আসে বা বাংলাদেশ থেকে কয়টা আসে। আগে দেখা গেছে যে ইন্টারন্যাশনাল থেকে কম আসছে বিএসসিতে। দেখো এটা কিন্তু ওরা কখনো ভাগ করে দেয় নাই। যেমন মেডিকেলে লাস্ট কত বছর ভাগ করে দিয়েছিল কিভাবে, শুধু বাংলাদেশ পড়তে হবে। যখন তোমাকে বলবে শুধু সাধারণ জ্ঞান, 10 থাকুক 5 থাকুক, একটাও যদি থাকে সাধারণ জ্ঞান, তোমাকে সব পড়তে হবে। মানে কি বাংলাদেশ ইন্টারন্যাশনাল বোধ পড়তে হবে। ওরা ভাগ করে দেয় নাই। 1টা 2টা 3টা 4টা 5টা যে কোনো জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে। ভাগ করার তোমার বলা সাধারণ জ্ঞান, তুমি পড়ে দেবা সাধারণ জ্ঞান, যে কোনো খান থেকে প্রশ্ন আসবে। সো এটা কেউ বলতে পারবে না যে না কি বলে বাংলাদেশ থেকে আসে 2টা বা বাংলাদেশ থেকে আসে ধরো 8টা, বাকি থাকে 2টা থাকে কি ইন্টারন্যাশনাল। না, এটা কোনো ভাগাভাগি নাই। সো যে কোনো খান থেকে প্রশ্ন আসতে পারবে। ওকে, তাহলে চলো কি বলছে প্রশ্নটা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কোনটি? বলছে কোনটি। আমরা পড়াইছিলাম যে কোনটি নয়, দুইভাবে প্রশ্ন আসতে পারে। তো আমরা জানি যে নিরাপত্তা পরিষদে, এই যে নিরাপত্তা পরিষদের মেম্বার কয়টা? 15টা মেম্বার, তাই না? 15টা সদস্য, তার মধ্যে কি 5টা স্থায়ী, আমরা অনেক কিছু পড়বো, হ্যাঁ, তার 10টা অস্থায়ী। 5টা স্থায়ী আর কি 10টা অস্থায়ী। এই যে 5টা স্থায়ী দেশে কি আছে? ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে, ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে। এবং এটাকে আমরা কি বলছিলাম? পার্মানেন্ট 5। এই যে এটা যে বইছে, যেগুলো নড়ে না, বুঝছো? হ্যাঁ নড়ে না। কার কার সেই ক্ষমতা আছে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। তাহলে আমি আবার এখানে লিখি, জায়গায় না, দেখো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যকে লিখি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স আর কি চীন। আমাকে বলো দেখি যে আমরা জাতিসংঘে ঢোকার সময় আমাদেরকে কে ভেটো দিছিল? বলো কোন দেশ ভেটো দিছিল? তার মানে বুঝতে পারতেছো অ্যান্সারটা কি হবে। তার মানে আমি দেখতেছি আমার কোনটা সদস্য, জাপান না, ভারত না, জার্মানি না, তার মানে কি হবে? ফ্রান্স হবে। কারণ আমি দেখতেছি যে ফ্রান্স আমি অলরেডি লিখছি, তার মানে কি হবে অ্যান্সারটা? ফ্রান্স। হ্যাঁ আমাকে বলো যে 72-এ আমরা যখন জাতিসংঘে ঢোকার চেষ্টা করলাম তখন আমাদেরকে কে দিছিল ভেটো? প্রশ্ন বলো, তোমাকে তাহলে এটা পড়া হয়ে যাবে। বলো আমরা জাতিসংঘে যখন ঢুকতে গেলাম তখন আমাদের কে ভেটো দিছিল? যেমন দেখো এই যে তুমি জানো ইসরায়েল ফিলিস্তিন নিয়ে কনফ্লিক্ট, কয়দিন আগে আবারও আমেরিকা ভেটো দিছে ইসরায়েলের পক্ষে। প্রতি বছর এরকম হয় যে আমেরিকার ভেটোর কারণে কিন্তু কি তোমার ফিলিস্তিন টিল এখনো পর্যন্ত জাতিসংঘের মেম্বার হইতে পারে নাই। ঠিক তেমনি 71-এ আমাদের পক্ষে ভেটো দিছিল কে? রাশিয়া বা তখনকার সময় সোভিয়েত ইউনিয়ন। আর 72-73-তে যখন আমরা ঢোকার চেষ্টা করছিলাম জাতিসংঘে তখন আমাদেরকে চীন দিছিল ভেটো, মনে পড়ে? চীন, হ্যাঁ এই তো গুড, চীন চীন চীন, এই তো বুঝছো। তাহলে দেখো আমাদের অনেক কিছু পড়া হয়ে গেল। 5টা স্থায়ী 10টা অস্থায়ী, গুড, ক্লিয়ার। তাহলে
আচ্ছা, তাহলে নিরাপত্তা পরিষদ থেকে তাহলে এভাবে প্রশ্ন আসতে পারে, বলছে স্থায়ী সদস্য দেশ কোন দেশটি, অথবা বলতে পারে কোনটি স্থায়ী সদস্য দেশ নয়, অথবা কোন দেশের ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা নাই, এটা প্রশ্ন আসে। তার মানে আমাদের এই P5 এই যে এগুলো যে বইছে এগুলো নড়ানড়ি করে নাম নাই, তাহলে এইটা মনে রাখতে হবে। এটা কিন্তু প্রায় আসে পরীক্ষায়, প্রায় পরীক্ষায় আসে। তুমি যে কোনো অ্যাডমিশনে যাও তুমি এই কোশ্চেনটা পাবাই, নিচের কোন দেশটি ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা নাই, বা কোন দেশটি স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদের, বা স্থায়ী সদস্য দেশ নয় কোনটি। সো তোমার চোখ বন্ধ করে এটা একদম মনের মধ্যে গাইথা নাও, মনের মধ্যে না, মাথার মধ্যে গাইথা নিবা। মনের মধ্যে কেন বললাম, তোমরা তারপর মনের মধ্যে জায়গা করে নিচ্ছ কিলে তোমাদের ময়না পাখিকে। হ্যাঁ, সো এখন ময়না পাখিকে বাদ দিয়া এই যে 5টা ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে সেই দেশগুলোর নামগুলা মনের মধ্যে গেঁথে নাও, যাতে কোনোদিন যেন না ভুলো। তাহলে 1 নাম্বার প্রশ্ন শেষ। এবার আসো, এটা ইতিহাস থেকে প্রশ্ন আসছে, এটা মিডওয়াইফারিতে আসছে। এবার ইতিহাস থেকে প্রশ্ন আসছে, ইতিহাস থেকে প্রশ্ন আসছে যে আরবরা সিন্ধু বিজয় করেন, আরবরা এই যে সিন্ধু থেকে, কিন্তু দেখো সিন্ধুকে ইংলিশে এভাবে লেখা, দেখো ইন্দাস। তাহলে দেখো তো কার লগে মিল আছে নামটা, এই যে ইন্ডিয়া, এই ইন্ডিয়া নামটা কিন্তু ইন্দাস থেকে আসছে। তার মানে বুঝতে পারতেছো যে এই সিন্ধুকে মিন করছে আমাদের এই ভারতীয় বা এই উপমহাদেশের এখানটা। তাহলে সিন্ধু বিজয় করেন 712 খ্রিস্টাব্দে। এখন প্রশ্ন আসছে কে এই যে সিন্ধু জয় করেন, বলো কে জয় করেন, বলো কে বলতে পারবা, বলো কে হবে এটা আনসার। 2 নাম্বারটা কি হবে, তোমরা 2 নাম্বার মানে এই লেখো কোনটা প্রশ্ন, সেটা অ্যান্সারটা দিচ্ছ, খালি ABC লিখলে তো হবে না, আমি কিন্তু কেন বলবো তুমি ভুল করছো কিনা, আগে তুমি প্রশ্নটার নাম্বারটা লিখবা। তাহলে 2 নাম্বার বলো কি হবে অ্যান্সার, মোহাম্মদ বিন কাসেম। ইয়েস, তাহলে কি হবে অ্যান্সারটা, মোহাম্মদ বিন কাসেম হচ্ছে গিয়ে সিন্ধু বিজয় করেন। তার মানে বুঝতে পারতেছো, দেখো তুমি যদি প্রশ্ন দেখো প্রিভিয়াস ইয়ারে কিন্তু ইতিহাস থেকে খুব কম প্রশ্ন দেয়, কিন্তু এবার কিন্তু ইতিহাস থেকে প্রশ্ন হয়েছে। এবং দেখো একদম প্রথমে আমার যদি ধরা হয় যে এই উপমহাদেশে যখন আমি তোমাদেরকে পড়াইছিলাম মুসলিম শাসন শুরু, তখন কিন্তু ফার্স্ট কিন্তু এই লাইনটা দিয়ে আবার শুরু করি, আমরা এই লাইনটা দিয়ে শুরু করি। যখন আমরা অ্যাডমিশন আমি যখন পড়াইছি, তোমার যারা ক্লাস করছো, যে আমরা যখন মুসলিম শাসন শুরু করি আমি এই লাইন দিয়ে শুরু করি যে আরবরা সিন্ধু বিজয় করেন কার নেতৃত্বে। আমার বই তো লেখা আছে, দেখবা আমি যখন কালকে দেখলাম যে এভাবে লেখা আছে, কার, মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে। তার মানে কে সিন্ধু বিজয় করছেন, মোহাম্মদ বিন কাসেম। তার মানে ইতিহাস থেকে প্রশ্ন হয়েছে। ওকে, ক্লিয়ার এটা? হ্যাঁ, সবাই অ্যান্সার করতে পারছে মোহাম্মদ বিন কাসেম। এবার আসো, এই প্রশ্নটা বিএসসিতেও আসছে, ডিপ্লোমাতেও আসছে। আমি তোদের পড়াইছি, আমরা পড়াইছিলাম প্রথমে যে পৃথিবীতে 2টি দেশ 2টি মহাদেশে অবস্থিত, রাশিয়া প্লাস কি তুরস্ক। কি বললাম আমি, রাশিয়া প্লাস তুরস্ক। 2টি মহাদেশ কি, ইউরোপ প্লাস এশিয়া। তাহলে আমি এটাকে সংক্ষেপে কি বলি, তোমরা যেমন সংক্ষেপে বলো না, তোমরা তো আবার গেঞ্জি মানুষ, তাকে এটাকে সংক্ষেপে কি বলা যায়, ইউরেশিয়া। একলগে বলি আমরা ইউরেশিয়া, কি বলি আমরা একলগে আমরা ইউরেশিয়া বলি। কি বললাম আমি, রাশিয়া আর কি তুরস্ক, এই 2টা দেশের কিছু অংশ পড়ছে ইউরোপে, কিছু পড়ছে এশিয়াতে। তার মধ্যে তুরস্কের একটা শহর ইস্তানবুল, এই শহরটা এই 2টা মহাদেশে পড়ছে, ইউরোপ প্লাস এশিয়া। তার মানে এখন যদি প্রশ্ন আসে, যেমন এবারও দেখলাম প্রশ্ন আসছে প্যালেস্টাইন কোন মহাদেশে, মরক্কো কোন মহাদেশে, বা আফ্রিকার দেশ কোনটা, বা এশিয়ার দেশ কোনটা, এরকম প্রশ্ন আসছে। এগুলো কিন্তু আগে কখন আসেও নাই। কিন্তু আমি যখন তোমাদেরকে পড়াইছিলাম রাজধানী, আমি তখন তোমাকে মহাদেশ অনুযায়ী পড়াইছি। তুমি যদি আমাকে ওটাতে ফলো করো, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো তোমার জন্য কিন্তু আনকমন না, প্রত্যেকটা পরীক্ষায় 3টা পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের যা প্রশ্ন আসছে জিকে তোমাদের সবই কমন ছিল, কারণ তুমি যদি আমাকে বা আমার ক্লাসগুলা বা আমার পিডিএফগুলো ফলো করতা। এশিয়ার দেশ কোনটা নিজে, বা প্যালেস্টাইন কোন মহাদেশে, আমি তোমাকে বিশ্ব রাজনীতি নামে একটা টপিক পড়াইছিলাম, আমি এশিয়ার
দেশের এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ আমাদের গুরুত্বপূর্ণ আমি দেশ পড়াই দিয়েছিলাম। ওখানে আমি প্যালেস্টাইন পড়াইছিলাম, ফিলিস্তিন। তাহলে তোমার তো বোঝা উচিত ফিলিস্তিন কোন মহাদেশে বা প্যালেস্টাইন কোন মহাদেশে, এশিয়াতে। তাহলে এটা কি হবে, তাহলে আবার ইস্তাম্বুল কোথায় পড়ছে, ইউরোপ প্লাস এশিয়ার মধ্যে পড়ছে, তার মানে তো বুঝতেই পারতো কি হবে আনসার, মস্কো। আয় হায় রূপা, না মস্কো না, আমি কি মস্কো লিখছি কোথাও? দেখো তুরস্কের একটা শহরের নাম ইস্তানবুল, সেই ইস্তানবুল আমার কোথায় পড়ছে, ইউরোপ প্লাস এশিয়া, তার মানে দুইটা মহাদেশে পড়ছে। প্রশ্ন আসছে কোন শহরটি দুটি মহাদেশে, তাহলে কি হবে অ্যান্সারটা, ইস্তানবুল। ইস্তানবুল। আচ্ছা ইস্তানবুল তো বললাম আমরা, এখন তোমাকে আমাকে বলবা তুরস্কের রাজধানী কি, রাশিয়ার রাজধানী কি, দুইটা বলে ফেলো। তুরস্কের রাজধানী কি, কি বলে, তুরস্কের রাজধানী কি, রাশিয়ার রাজধানী। যেমন তুরস্কের রাজধানী আমরা বলে ফেলি ইস্তানবুল, আমার নামটা পরিচিত, সবাই ঘুরতে যায়, ইস্তানবুলে ঘুরতে যায়, কিন্তু তুরস্কের রাজধানী ইস্তানবুল না, রাশিয়ার রাজধানীটা বলবা। আচ্ছা আমরা প্যারিসতে কি পড়ছিলাম বলো তো দেখি, সাংস্কৃতিক রাজধানী, মনে আছে আমরা ভৌগোলিক উপনামে পড়ছিলাম সাংস্কৃতিক রাজধানী প্যারিস। মস্কো কি, রাশিয়ার রাজধানী, রাশিয়া এখানে লিখে দেন, হ্যাঁ রাশিয়ার রাজধানী মস্কো। আর লন্ডন কি, ইংল্যান্ডের রাজধানী লন্ডন, ইংল্যান্ডের রাজধানী। প্যারিসও কিন্তু সাংস্কৃতিক রাজধানী, আবার কি ফ্রান্সেরও রাজধানী, ফ্রান্সেরও রাজধানী। তুরস্কের রাজধানী কি, তুরস্কের রাজধানী হচ্ছে গিয়ে আঙ্কারা, তুরস্কের রাজধানী আঙ্কারা। নাও তোমাদেরকে আরো অনেকগুলো প্রশ্ন পড়াই দিলাম, তোমাকে আমি এক প্রশ্ন পড়াচ্ছি না, দেখো এক প্রশ্নের সাথে কতগুলো প্রশ্ন পড়া হয়ে গেল, দেখো ক্লিয়ার কিনা। সো পিডিএফ পাইতে হলে অবশ্যই ক্লাস শেয়ার করতে হবে, সেটা স্ক্রিনশট নিয়ে তোমাকে দিতে হবে পেজে মেসেজ, তাহলে তুমি কিন্তু পিডিএফটা পাবা। ওকে, রাশিয়ার রাজধানী মস্কো, হ্যাঁ ঠিক আছে। ইস্তানবুল, ইস্তানবুল কি, ইস্তানবুল তোমার দুইটা মহাদেশে পড়ছে, কিন্তু তুরস্কের রাজধানী আঙ্কারা। ওকে, এবং আরেকটা প্রশ্ন আসে, বলো আরেকটা প্রশ্ন আসে তুরস্ক থেকে, কি কোন প্রশ্নটা বল, কে বলতে পারবা বলো, যেটা ঢাকা ভার্সিটিতে প্রশ্নটা আসছিল, দেখি তোমাদের মনে আছে কিনা, কে বলতে পারবা দেখি। তুরস্ক থেকে আরেকটা প্রশ্ন আসে, যেটা অনেকবার আসে, বিখ্যাত ট্রয় নগরী, বিখ্যাত ট্রয় নগরী, এটা কতবার যে আসে, ইজি প্রশ্ন, ট্রয় নগরী কোথায় অবস্থিত, তুরস্কেতে। বিখ্যাত ট্রয় নগরী তুরস্কতে, এই কোশ্চেনটা অনেকবার আসে। দেখো তাহলে মানে তুমি এখান থেকে কোশ্চেন কমন পাইতে পারো, বা যদি এখান থেকে প্রশ্ন আসে, তুমি অনেকগুলো প্রশ্ন আমি তোকে পড়াই দিলাম। ট্রয় নগরী তুরস্কতে, এটাও এবার ঢাকা ভার্সিটিতে আসছে 24-25-এ, তো আবার ইস্তাম্বুল চলে আসছে তোমাদের কি নার্সিংয়ে। ওকে, হ্যাঁ সোফিয়া মসজিদ তোমার কোথায়, তুরস্কতে, ইস্তাম্বুলে। এবার আসো, ওজন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, যদিও এই কোশ্চেনটা পিসিএমবি থেকে আসতে পারে, পিসিবি থেকে আসতে পারে, আমিও অ্যাড করলাম, হ্যাঁ কারণ আমিও তোমাকে পড়াইছি যে বায়ুমণ্ডলে আমাদের অনেকগুলো স্তর আছে, 1 2 3 4 5টা স্তর আছে, তাই না, আমি তোমাদেরকে পড়াইছিলাম। কারণ অনেক সময় কিছু প্রশ্ন আছে জিকে থেকেও ভাবি আমরা, আবার ভাবি যে না পিসিবি থেকেও দিচ্ছে, সো আমি এই যে অ্যাড করলাম যে তোমাদের এটা পড়া হয়ে যাবে। ছবিটা আনার কারণ যে আমরা এই ছবি থেকে বুঝতে পারবো আসলে এই স্তরটা কোথায়। দেখো আমাদের একদম যদি বলি সর্বনিম্ন স্তর কি, ট্রপোস্ফিয়ার, তারপর কি স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, তাই না, আমাদের এই বায়ুমণ্ডলে আমাদের 5টা স্তর আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই 5টা স্তরের মধ্যে এই দেখো এটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার, এই যে এটা স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে এখান থেকে এইটুকু আমার স্ট্র্যাটোস্ফিয়ার, এইখানে আমার সেই ওজনের লেয়ারটা, ঠিক আছে, এইখানে আমার সেই ওজনের লেয়ারটা, তাহলে বলছে ওজন বায়ুমণ্ডলে কোন স্তরে, ওজন বায়ুমণ্ডল। এই জন্য ছবি দেখে তোমাদের কেন আমি ছবি দেখাই, এই কারণে যে তুমি যখন ছবি দেখবা তখন তোমার ক্লিয়ার বোঝা যাচ্ছে আসলে, তাই তো যে ওজনের স্তরটা আমার এই যে এইখানে, তার মানে বুঝতেই পারতেছো কি হবে অ্যান্সার, কি হবে, তাহলে হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। দেখছো তুমি বুঝতেই পারতেছো যে ওজোন লেয়ার, তার মানে কোথায় আমার স্ট্র্যাটোস্ফিয়ারে। বলো আমাদের এই ওজোন স্তরটা ক্ষতি হচ্ছে, তাই না, আমরা জানি যে আমাদের বিভিন্ন রকম যে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে,
হ্যাঁ, যে বিভিন্ন গ্যাস দ্বারা কিন্তু আমাদের এই ওজোন স্তরটা ক্ষতি হচ্ছে। আমরা জানি যে এই ওজোন স্তরটা বা ওজোনের যে লেয়ারটা, হ্যাঁ, আমাদেরকে সুরক্ষিত করতেছে। কিভাবে সুরক্ষিত করতেছে? আমরা জানি যে সূর্য থেকে যে আমরা যে আলোটা পাই, ওখানে অতি বেগুনি রশ্মি বা ইংলিশে বলা হয় আলট্রা ভায়োলেট রে আছে। এই ওজোন স্তরটা কি করে? ওই আলট্রা ভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মিকে শোষণ করে, যাতে আমাদেরকে আসতে না পারে। এখন যদি ওজোন স্তর যদি ফুটা হয়ে যায়, তাহলে কি হবে? সেই আলট্রা ভায়োলেট রে বা কি অতি বেগুনি রশ্মি আমার কাছে সরাসরি চলে আসবে, যেটা আমাদের বা আমাদের মানব দেহের জন্য ভালো না। সো আমাদের খুবই জরুরি যে আমার যেন ওজোন স্তরটা যেন ক্ষতি না হয়, কিন্তু আমাদের সেই ক্ষতিটাই আমরা করতেছি, আমরা কি মানুষ। ঠিক আছে, তাহলে কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। সো তুমি এটা পিসিবি থেকেও ভাবতে পারো, অথবা জিকে থেকে আসছে, একই কথা। ঠিক আছে, কোশ্চেন তো কোশ্চেনই, তাই না? পিসিবি থেকেও আসতে পারে অথবা জিকে থেকেও আসতে পারে। তাহলে হয়ে গেল একটা প্রশ্ন। এবার আসো, 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? যারা এখনো এনরোল করে না তারা তোমরা জানো যে আমাদের ড্রিম 1000 এখনো কিন্তু আমাদের এই প্রোমো কোড দিয়ে তুমি কিন্তু ভর্তি হইতে পারবা 4000 টাকায়। 5000 টাকা কোর্স, ভর্তি হতে হবে 4000 টাকায়। এবার 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বলো, তোমরাই বলো। 60 গম্বুজ মসজিদ, আমরা কিছু পড়ে ফেলবো এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে 60 গম্বুজ মসজিদ নিয়ে। আগে আমরা আসি, এই 60 গম্বুজ মসজিদের নির্মাতা কে? নির্মাতা উলুগ খান জাহান আলী। উলুগ খান জাহান আলী এটাকে নির্মাণ করছেন। মধ্যযুগের আমাদের সবচেয়ে বড় মসজিদ। এই 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা? মাঝখানে 77 আর চারদিকে 4টা মিনারে 4টা গম্বুজ, তার মানে গম্বুজ সংখ্যা কয়টা আমি কি বললাম? 77 প্লাস 4, 81টা গম্বুজ। তাহলে আমার প্রশ্ন আসছে কোথায় অবস্থিত? কোথায় হবে? বাগেরহাট। এই যে এটা সবাই পারছে, বাগেরহাট। তার মানে দেখো, আমি যে বলছি উলুগ খান জাহান আলী নির্মাণ করছেন, তার মানে এই খান জাহান আলীর মাজারও কিন্তু বাগেরহাটে, এই 60 গম্বুজ মসজিদের কাছাকাছি। আমি অনেক আগে গেছিলাম, বাট কাছাকাছি আমার যা মনে আছে। তাহলে বাগেরহাটে কি আছে? আমার খান জাহান আলীর মাজার আছে, 60 গম্বুজ মসজিদ আছে। গম্বুজ করা বললাম 81টা। এই কটা প্রশ্নই আমার 60 গম্বুজ নিয়ে প্রশ্ন আসে। আচ্ছা, আমরা বললাম 60। এখন তুমি আমাকে বলো আরেকটা আছে 7 গম্বুজ মসজিদ। 7 এটা কোথায়? এটা বলবা। বলো দিনাজপুরে কি আছে? বলো, এরকমই আমাদের একটা কিছু বিখ্যাত স্থান আছে। হ্যাঁ বলো, বিখ্যাত আমাদের স্থান বলতেছি না, সরি, মানে বিখ্যাত আমাদের এরকম মসজিদ মন্দির কিছু একটা আছে আমার। হ্যাঁ, সো এই দিনাজপুরটা বলবা কি আছে? দিনাজপুরে কি আছে বলো। এটাও পরীক্ষায় প্রায় আসে, অনেকবার আসে পরীক্ষায়। হ্যাঁ, দেখি কে বলতে পারবা দিনাজপুর একটা বিখ্যাত মন্দির আছে, মন্দিরের নামটা বলবা। 7 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত সেটা বলবা। এবার নির্মাণ করছে শায়েস্তা খান। 7 গম্বুজ আর 60 উল্টাপাল্টা কইরো না, দেখছো? জাস্ট একটা শব্দের জন্য আমার কিন্তু অ্যান্সার ভিন্ন হয়ে যাবে। কি হবে বলো? এই তো সুলতান আক্তার বলছে কান্তজির মন্দির আছে আমার কোথায়? দিনাজপুরে। কান্তজির বা কান্তজিও বলে, হ্যাঁ, কান্তজির মন্দির বিখ্যাত স্থাপনা। হ্যাঁ, পরীক্ষা প্রশ্ন আসে, তার মানে আমার বিখ্যাত স্থাপনা, হ্যাঁ, বা আমি এটাকে বলি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। হ্যাঁ, স্থাপনাগুলো পরীক্ষায় আসে, আমি কিন্তু ক্লাসে এটা পড়াই দিই সবসময়। 60 গম্বুজ মসজিদ আমার পড়ানো ছিল, কয়েকবারই পড়ানো ছিল। কান্তজির মন্দির, কান্তজির মন্দির, গুড। এই তো, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন 60 গম্বুজ মসজিদ নিয়ে। তাহলে চলে আসতে পারে কি কোথায় অবস্থিত, অথবা বলতে পারে এটা কে নির্মাণ করেন? নির্মাণ করেন কি উলুগ খান জাহান আলী। এটা মজার কথা শোনো, একবার ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে। প্রশ্নটা শুনো কি বলছে, দেখো এইটুকু বলছে, উলুগ খান নির্মিত নিচের কোনটি? হ্যাঁ, কি বলছে? উলুগ খান নির্মিত, এইটুকু দিছে, দেখো এইটুকু। এখন অনেকে জানতো না খান জাহান আলীর পুরো নাম উলুগ খান জাহান আলী, ব্যাস, আর কেউ পারে না। সবাই কিন্তু জানে খান জাহান আলী নির্মাণ করছেন 60 গম্বুজ মসজিদ। প্রশ্ন আসছে এইটুকু, মানে তোমাকে আটকায় দেওয়ার জন্য, তোমাকে আটকায় দিতে পারে এইভাবে করে। তাহলে উলুগ খান এটুকু লিখছে, আর কেউ অ্যান্সার করতে পারে না। পরে দেখে কি বের হয়ে, পরীক্ষা হল থেকে বের হয়ে দেখে যে আরে খান জাহান আলীর পুরনো নাম উলুগ খান জাহান আলী। আল্লাহ, এটা তো 60 গম্বুজ হবে।
সবাই তখন মানে হয়ে গেছে যে আল্লাহ একটা প্রশ্ন দাগাইতে পারলাম না। সো একটু খেয়াল করবা, দেখো যে তোমাকে ঘুরাই দিতে হলে এভাবে দিতে পারে। যেন আমি তোমাকে পুরো নামটা লিখে দিলাম যে উলুগ খান জাহান আলী, ঠিক আছে, উলুগ খান জাহান আলী। কয়লা খনি, হ্যাঁ হ্যাঁ কয়লা খনিও আছে দিনাজপুরে। আসো, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? সবচেয়ে উত্তরের জেলা কোনটি? আমরা সবগুলাই পড়বো, যেন আমি এই জন্য এই বাংলাদেশের ম্যাপটা নিয়ে আসছি। আমি ম্যাপ আঁকতে একটু আমার কষ্ট হয় দেখে আমি তোমাকে ম্যাপটা নিয়ে আসছি। আসো, আমরা চারটাই পড়বো। আমাদের সবচেয়ে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দেখো আমরা যখন উপরের দিক তাকাই আমরা কি বলি? উত্তর, নিচের দিক দক্ষিণ, ডান দিক পূর্ব, বাম দিক পশ্চিম। এটা কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিও থেকে কিন্তু প্রশ্নটা আসছে। আমরা কিন্তু শর্ট ভিডিও দিছিলাম আমাদের পেজে, এখান থেকে প্রশ্ন আসছে। তাহলে দেখো যে আমরা পরীক্ষার আগে যেসব আমি ভিডিও দিছিলাম সেসব সব ভিডিও থেকে কিন্তু প্রশ্ন একটা করে কমন পড়ছে। পুরো একটা ভিডিও থেকে একটা প্রশ্ন কমন পড়ছে এখান থেকে। তাহলে দেখো আমরা কি বলি? সর্ব উত্তর মানে কি? একদম উত্তরের দিকে। দক্ষিণ তার মানে সর্বদক্ষিণ মানে কি? একদম দক্ষিণের দিকে। সর্বপূর্ব মানে একদম পূর্বের দিকে। সর্বপশ্চিম মানে একদম পশ্চিমের দিকে। তাহলে আসো, সর্ব উত্তর দেখো একদম এই যে এই আসতেছে, এইবার দেখি সর্ব উত্তরের জেলা কি? পঞ্চগড়। উপজেলা সবগুলোই পড়ে ফেলি আমরা, তাই না? কি? তেতুলিয়া, কারণ যে কোনো প্রশ্ন আসতে পারে। আর স্থান বাংলা বান্ধা। এগুলা ইজি প্রশ্ন, এগুলো ভুল করবা না। এগুলা ইজি প্রশ্ন, ভুল করা যাবে না। তাহলে উত্তর হয়ে গেল। তাহলে আসো দক্ষিণ, আমি কি বলছি? নিচের দিক দক্ষিণ, তাই না? তাহলে এই যে আমার সর্বদক্ষিণের জেলা কি? কক্সবাজার। আমি হ্যাঁ লিখলাম, হ্যাঁ কক্সবাজার। টেকনাফ থেকে তেতুলিয়া আমরা বলি, তাই না? কারণ টেকনাফ থেকে তেতুলিয়া বলে দেখো পুরো বাংলাদেশ তুমি কভার করে ফেলতে পারবা। তার মানে উপজেলা আমার কি বা থানা টেকনাফ, কারণ আমি তেতুলিয়া পাইছি এখানে কি পাবো? টেকনাফ। আর স্থান, যেটা নিয়ে একটু গন্ডগোল লাগে, দেখো বলছে সর্বদক্ষিণের স্থান, যেটা গন্ডগোল লাগে। দেখো সর্বদক্ষিণের স্থান আমরা কি দিব? ছেড়াদ্বীপ। যদি ছেড়াদ্বীপ না থাকে তাহলে আমরা বলবো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন আসছে এই বছর নার্সিংয়ে। সেন্ট মার্টিন কেন বলতে পারো? কেন আমি সেন্ট মার্টিন দিব না, কেন আমি ছেড়াদ্বীপ দিব? কারণ আমি জানি এখানে আমার সেন্ট মার্টিন, আরও 5 কিলোমিটার দক্ষিণে গিয়ে আমার ছেড়াদ্বীপটা, তার মানে সে আরও দক্ষিণে চলে গেছে ছেড়াদ্বীপ। তাহলে অবশ্যই আমি ছেড়াদ্বীপ দিব। হ্যাঁ, যদি ছেড়াদ্বীপ পরীক্ষার অপশনে না থাকে তখন আমি দিব সেন্ট মার্টিন, কারণ ছেড়াদ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের একটা অংশ। ঠিক আছে, তাহলে হয়ে গেল দক্ষিণ। এবার আসো পূর্ব। বাংলাদেশ সর্বপূর্বের জেলা, যেখানে বেশি বান্দর বাস করে, তার মানে কি? বান্দরবন। উপজেলা থানচি। আর স্থানের নাম কি তোমার? স্থানের নাম কি? বান্দরবন। থানা পূর্বের জেলা বান্দরবন। তুমি আমাকে বলবা স্থানের নাম কি? উপজেলা কি? থানচি। এবার আমাকে বলবা স্থানের নাম কি? সব কিছু আমি যদি লিখে দিলে তাহলে হবে? বলো স্থানের নাম কি হবে? কে বলতে পারবা? আমি অনেকবার পড়াইছি এটা, বলো। আমি কমেন্ট দেখবো এবার। কক্সবাজার থেকে, তার মানে আমাদের সর্বদক্ষিণের জেলা থেকে আসছে কক্সবাজার। সর্বদক্ষিণের জেলা থেকে আসছে কক্সবাজার। বলো সর্বপূর্বের স্থানের নাম কি? বলো সর্বপূর্বের স্থানের নাম কি? যদি কম আসে সর্বপূর্বের স্থান, আমার তাহলে জেলাগুলো পরীক্ষা প্রায় আসে, জেলাগুলো প্রায় আসে। বলো সর্বপূর্বের স্থানের নাম কি? কে বলতে পারবা? অনেকবার পড়াইছি আমরা, অনেকবার পড়াইছি আমরা। এই তো রুনা বড়ুয়া বলছে আকাইনটং। আখাইনটং। দেখি আর কে আনসার করতে পারে? একটু অদ্ভুত নাম। ইয়েস, তোমার যারা পারছো আখাইনটং। আখাইনটং, ঠিক আছে। তাহলে গেল আমার সর্বপূর্ব হয়ে গেল। তাহলে বাকি রইল কি? পশ্চিম। দেখো পুরো পশ্চিম মুখ হয়ে আছে, দেখো পশ্চিম দিকে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। থানা আমি বলছিলাম শিব পূজা করতাম, মানে কি? শিবগঞ্জ।
আর স্থানের নাম বলছিলাম তোমার পেটটা না মনটা কষা হয়ে আসছে, মানে কি মনা কষা। তাহলে তোমার যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, আমরা বুঝতে পারতেছি সর্ব উত্তরে জেলা আসলে কি হবে পঞ্চগড়। ঠিক আছে, পঞ্চগড়। খেয়াল করতে হবে যে তোমার জেলা বলছে নাকি উপজেলা বলছে না স্থানের নাম বলছে, এখানে বলছে জেলা, তাহলে কি হবে পঞ্চগড়। ওকে, ক্লিয়ার? এইটা ভুল করবা না, এই সর্ব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের এই সর্ব উত্তর জেলা, হ্যাঁ, প্রশ্ন প্রায় আসতেছে নার্সিং এক্সামগুলোতে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? তাহলে আমরা 4টা জিনিস পড়ে ফেলাম। আচ্ছা, আর একটা জিনিস পড়ি, যেহেতু আমরা বাংলাদেশের ম্যাপ নিয়ে আসছি, বলো আমাদের বাংলাদেশের সাথে ভারতের কয়টা রাজ্যের সীমানা আছে? বলো, বাংলাদেশের সাথে ভারতের কয়টা রাজ্যের সীমানা আছে? বলো, যেহেতু আমরা জানি আমাদের প্রায় 3 দিক থেকে ভারত, প্রায় 3 দিক থেকে ভারত। বলো আমাদের বাংলাদেশের সাথে ভারতের কয়টা রাজ্যের সীমানা আছে? দেখি কে বলতে পারবা। বাংলাদেশের সাথে ভারতের কয়টা রাজ্যের সীমানা আছে? কয়টা রাজ্য বলো, কে বলতে পারবা? দেখো আমি যদি দেখাই, এই যে এদিকে হচ্ছে গিয়ে, যেটা আমরা পূর্ববঙ্গ ছিলাম, তার মানে এটা কি পশ্চিমবঙ্গ, এটা পশ্চিম দিকে, তার মানে এটা পশ্চিমবঙ্গ। দাঁড়াও, তাহলে এই পুরোটা পশ্চিমবঙ্গ, হ্যাঁ, কারণ আমি যে লিখে ফেলছি তো এই জন্য আমার এখানে, তাহলে এখানে পশ্চিমবঙ্গ। অন্য কালার দিই তাহলে ভালো হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা অন্য একটা প্রশ্ন পড়তেছি। আমরা এখানে আরেকটা কালার দিই, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, তার মানে একটা পাইলাম। আসাম, এই জায়গাটা আসাম, এইখানে মেঘালয়, যে মিলেছে সেভাবে কিন্তু আছে জানো, মেঘালয়, ত্রিপুরা, তাহলে কয়টা হইলো 1 2 3 4, আরটা লাগি মিজোরাম, মিজোরামটা তাহলে এই জায়গাটাতে, তাহলে এখানে আমি এইতে লিখি মিজোরাম। তাহলে কয়টা হইলো 5টা রাজ্য। তাহলে কয়টা রাজ্য? 5টা রাজ্য। কয়টা রাজ্য? 5টা। তাহলে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নামো দেখো, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, একটু নামো কি মিজোরাম। এই জায়গাটা, মিজোরামটা এখানে। এই যেমন আমরা সাজেকে ঘুরতে গেছি, ধরো সাজেকটা এখানে, রাঙামাটিতেই তো সাজেকটা, সাজেক হচ্ছে এখানে। সবাই খুঁজে মিজোরাম ভিউ, মানে সামনে তুমি মিজোরামের পাহাড় দেখবা, মিজোরাম ভিউ বলে, তার মানে কি এখানে কি মিজোরাম রাজ্য। আর এখানে তো মায়ানমার না, এখানে কি মিজোরাম, ভারতের মিজোরাম। তাহলে কটা? 5টা। তাহলে ক্লিয়ার? দেখা যাচ্ছে তো না? সুন্দর দেখা যাচ্ছে। ওকে, ক্লিয়ার? তাহলে আচ্ছা, আরেকটা প্রশ্ন পড়ে ফেলি, যেহেতু আমরা পশ্চিমবঙ্গ আমরা যখন লিখছি বা বাকি 5টা রাজ্য, এখানে লিখি বঙ্গোপসাগর, তাই না? এখানে বিশাল বঙ্গোপসাগর আছে। আমি মুখে বলি, কারণ যেহেতু আমার এখানে জায়গা নাই, আমি একটু মুখে বলি। আমাদের এটা প্রশ্ন আসে, আমাদের বাংলাদেশের উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে, পূর্বে কি আছে, পশ্চিমে কি আছে? এখানে মায়ানমার লিখি, কারণ এখানে মায়ানমার জায়গাটায় দেখছো, একটা ম্যাপ থেকে কত কত প্রশ্ন পড়া যায়। তাহলে দেখো আমাদের বাংলাদেশের উত্তরে কি আছে, আমি কি বলছি প্রতীক উত্তর, পশ্চিমবঙ্গের কিছু অংশ আবার এখানেও আছে, এখানে লিখি, হ্যাঁ, পশ্চিমবঙ্গ এখানেও আছে। তাহলে আমাকে বলো আমি কি কি পাইতেছি, মানে উত্তরে কি আছে? দেখো পশ্চিমবঙ্গ আছে, আসাম আছে, মেঘালয় আছে। আমি কিন্তু মুখস্থ করি না, আমি কখনো এটা মুখস্থ করি নাই, আমি বারবার আমি ম্যাপ দেখছি, বলছি একটা ম্যাপ কিনবা, ম্যাপকে টানাবা, ওয়ালে টানাবা, হাত টাকা দেখবা। জাস্ট আমি কি করতাম দেখো, আমি যখন প্রথম শিখছি, হ্যাঁ, তখন আমি কিন্তু জানতাম না এত কিছু, আমার একদম পুরো জিরো লেভেলে ছিল, জিরো না, আমি মাইনাস লেভেলে ছিল আমার সাধারণ জ্ঞান। আমি একটা ম্যাপ কিনছি, আমি ওয়ালে টাঙ্গাইছি, আমি টাকা জাস্ট এবার দেখতাম, ও আচ্ছা উত্তরের দিকে কি আছে, আচ্ছা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, আমি এভাবে শিখছি। ও এখানে পঞ্চগড়, এখানে আখাইনঠং, বা এখানে থানচি, আমি থানচি নামে জায়গা আমি চিনতামই না। আমি এভাবে করে দেখে দেখে শিখছি। তুমি দেখে দেখে শিখো, তোমার মুখস্থ করা লাগবে না, তুমি হুদাই মুখস্থ করো, এগুলো হুদাই মুখস্থ করো। তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ আমার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় আছে, আমি কেন মুখস্থ করতে যাব? তাহলে আমার উত্তরে পাইলাম কি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। দেখো দেখছো নামতেছি আমরা। এবার দক্ষিণে দেখো, দক্ষিণে আমার বিশাল কি আছে, বঙ্গোপসাগর আছে। এটা এখানে লিখি মায়ানমার, বা মায়ানমার দক্ষিণ পূর্ব মিলায়া, বুঝছো, মায়ানমার দক্ষিণ পূর্ব মিলায়া, এখানে লিখি মায়ানমার, মায়ানমার দক্ষিণ পূর্ব মিলায়া, তার মানে দক্ষিণে আমার কি আছে, মায়ানমার আছে, বঙ্গোপসাগর আছে। দক্ষিণ হয়ে গেল। এবার আসো পূর্ব দিক। দেখো এই আসামের কিছু অংশ আবার এখানেও আছে,
ঠিক আছে 47 ওই সময় যখন আমাদের ভাগাভাগি হয় তখন আমাদের এই আসামের কিছু অংশ আবার এখানেও পড়ছে করিমগঞ্জ যে এদিকে জকিগঞ্জ আমাদের ওই পায় যেন কি করিমগঞ্জ তাহলে আসাম ত্রিপুরা মিজোরাম আর মায়ানমার তার মানে আমাদের পূর্বে বেশি কি আছে মায়ানমার তাহলে আমরা দেখো আমি আবারও বলি দেখো আসাম আছে ত্রিপুরা আছে মিজোরাম আছে মায়ানমার আছে ক্লিয়ার পূর্ব শেষ কিন্তু পশ্চিমবঙ্গ সবচেয়ে ইজি দেখো আমরা এদিকে বাম দিক পশ্চিম এই যে পুরাটাই এখান থেকে শুরু করে পুরাটাই পশ্চিমবঙ্গ তার মানে ইজি আমাদের পশ্চিমে পশ্চিমবঙ্গ মানে পুরোটাই পশ্চিমবঙ্গ আমার তো লেখা জায়গা দেখে আমি এখানে লিখছি পুরোটাই পশ্চিমবঙ্গ তার মানে বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ এটা ইজি পশ্চিমটা সহজ এটা পরীক্ষা আসে না বাকিগুলো আসে কারণ বাকিগুলো তো আমাদের বেশি তাহলে আমাদের বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ক্লিয়ার ক্লিয়ার আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ক্লিয়ার এবার দেখো এই জিনিসগুলো ভুল করা যাবে না এগুলো খুবই এই যে অনেকে এটা ভুল করে হ্যাঁ যে আমাদের পূর্বে যে আসাম আছে এটা ভুল করে দেখো আমি যেন লিখে দিলাম যে আসামের কিছু অংশ আবার এখানেও পড়ছে তাহলে আসাম ত্রিপুরা মিজোরাম মায়ানমার ক্লিয়ার সিয়াম নাহিয়ানকে মেনশন দিছে পশ্চিমে পশ্চিমবঙ্গ ঠিক আছে ওকে তাহলে আমরা এক প্রশ্ন আমরা অনেকগুলো পড়ে ফেলছি এবার আসি এটা মিডওয়াইফারিতে আসছে কি বলছে জুলাই 24 আন্দোলনের বীর শহীদ ওয়াসিমকে কোথায় হত্যা করা হয় আমরা যখন হচ্ছে গিয়ে জুলাইয়ের আন্দোলন পড়ি আমরা তখন আমরা দুইজনকে খুব ফোকাস করি একটা আবু সাইদ আর হচ্ছে গিয়ে মীর মুগ্ধ কিন্তু এবার আসছে প্রশ্ন ওয়াসিমকে নিয়ে এবং এই ওয়াসিমের নামেই ওই শহরের একটা ফ্লাইওভারের নাম দেওয়া হয়েছে আমি তখন সাম্প্রতিকে পড়াইছিলাম ফ্লাইওভারটার নাম তাহলে দেখি কে বলতে পারবা তাহলে কি হবে চট্টগ্রাম ইয়েস তাহলে কি হবে চট্টগ্রাম ওয়াসিমকে চট্টগ্রামে হত্যা করা হয়েছে চলো তাহলে আমি একটু পড়ি আমরা এই যে জুলাই 24 আন্দোলনের প্রথম শহীদকে আবু সাইদ এটাই প্রশ্নটা অনেকবার আসছে কবে মারা গেছে 16ই জুলাই আচ্ছা এবার তোমাদের কাছে প্রশ্ন বলো দেখি এই ওয়াসিম কবে শহীদ হয়েছে বলো ওয়াসিমকে কবে হত্যা করা হয়েছে বা কবে মারা হয়েছে বলো ওয়াসিম কিন্তু দ্বিতীয় শহীদ বলো আবু সাইদ আমরা জানি রংপুরে তাকে মারা হয়েছে কারণ সে বেগম রোকেয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং তার বাড়িও রংপুরে এবং সে ইংরেজি বিভাগে ছাত্র ছিল রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির এখন ওকে বলো ও কিন্তু ওয়াসিম কিন্তু দ্বিতীয় শহীদ তাহলে বলো ওয়াসিমকে কবে মারা হয়েছে বা কবে হত্যা করা হয়েছে বলো আজাটা শেষ হোক তোমরা কোশ্চেনটার অ্যান্সার দাও আমি চাইছি তোমাকে ওয়াসিমকে কবে হত্যা করা হয়েছে তারিখটা বলবা ইয়েস সেম আজানটা শেষ হোক হ্যাঁ আজানটা শেষ হোক ওকে
তাহলে আমরা পেয়ে গেলাম যে ওয়াসিমও কিন্তু সেম ডেটে তাকে হত্যা করা হয়েছে, কবে? 16 জুলাই। আবু সাইদ সকালে, ওয়াসিম বিকালে গুলি খাইছে। তাহলে সেম ডেট, কবে? 16 জুলাই 2024। এবং ওয়াসিমকে চট্টগ্রাম, আর হচ্ছে গিয়ে আবু সাইদ আমরা জানি রংপুরে। হ্যাঁ, এগুলো কিন্তু এখন তো বুঝতে পারতেছো যে আন্দোলন, জুলাইয়ের আন্দোলন থেকে প্রশ্ন একটা তো হয়। এই 24 ব্যাচে আমরা কিন্তু এই জুলাইয়ের আন্দোলন থেকে প্রশ্ন পাইছি। এই আবু সাইদকে নিয়েই প্রত্যেকটা অ্যাডমিশন আমরা পাইছি, প্রত্যেকটা ভার্সিটি বলো, মেডিকেল বলো, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু একটা করে প্রশ্ন পাইছি। আমরা কিন্তু জুলাই আন্দোলনও ক্লাসে পড়াইছিলাম। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম 16 জুলাই। এবার আসো 2025 সালের স্বাধীনতা পুরস্কার কে পেয়েছেন? তোমাদেরকে আমি সাম্প্রতিক পড়ানোর সময় লেকচার 15-তে পড়াইছিলাম, বলছিলাম দেখো যখন কোনো পুরস্কার নতুন দিয়ে দেয় তখন নতুনটাই পড়তে হবে। প্রথমে তোমাদেরকে বলছিলাম যে দেখো আমরা 24টা পড়বো, যখন নতুনটা চলে আসবে তোমাদের পরীক্ষার আগে তার নতুনটা পড়বো। স্বাধীনতা পুরস্কার আমার বিএসসিতে প্রশ্ন আসছে, ডিপ্লোমাতেও প্রশ্ন আসছে। এক জায়গায় প্রশ্ন আসছে কে পাইছে 2025 সালে স্বাধীনতা পুরস্কার, আরেক জায়গায় বলছে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি। ঠিক আছে, তার মানে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়, বুঝতে পারতেছো স্বাধীনতা তার মানে কোথায় দেওয়া হয়? মার্চে দেওয়া হয়। পরীক্ষা হয়েছে তোমাদের মে মাসে, তার মানে তোমাদের 25টা চলে আসছে নতুন। তারপরে 21শে পদক, তার মানে বুঝতে পারতেছো এটা ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়। 21শে পদক আমি পড়াইছিলাম। তাহলে আসছে কি 25 সালে স্বাধীনতা পুরস্কার কে পাইছে? দেখো বেশিরভাগই আমাদের গুরুত্বপূর্ণ, যেমন বিজ্ঞানী জামাল নজরুল ইসলামকে দেওয়া হয়েছে, ব্র্যাকের যিনি প্রতিষ্ঠাতা, হ্যাঁ, স্যার ফজলুল হাসান আবেদকে দেওয়া হয়েছে। এই 4 জনের মধ্যে বলো দেখি কে পাইছেন? আজম খান। কে পাইছেন? আজম খান। হ্যাঁ, আমাদের যে পপ সম্রাট বলে আমরা তাকে, আজম খানকে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এইটা নিয়ে একটু পড়ি। এই যে আমরা 25 সালে যে পাচ্ছি, প্রতি বছর দেওয়া হচ্ছে, এটা কবে শুরু হয়েছে? দেখো আমাদের মনে রাখবো কি, সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার। গেল একটা প্রশ্ন, এটাই প্রশ্ন আসছে, একটু পরে পড়বো। দেওয়া হয়েছে 77 সাল থেকে শুরু হয়েছে, 77 সাল থেকে শুরু, এটাও আসে। আর এখন তো বুঝতে পারতেছো এখন তো আর বাংলাদেশ আওয়ামী লীগ নাই, এখন প্রশ্ন আসে এটা কে প্রবর্তন করছে? জিয়াউর রহমান। গত 15 বছর ধরে আসে নাই, এখন জিয়াউর রহমানকে নিয়ে প্রশ্ন আসে, জিয়াউর রহমান প্রবর্তন করে। তাহলে এবার একটু পড়ে আসি, এটা তো গেল সর্বোচ্চ। যদি বলা দ্বিতীয় বেসামরিক পুরস্কার, দ্বিতীয় সর্বোচ্চ মানে এটার পরে সর্বোচ্চ 21শে পদক, পড়াই ফেলি যেহেতু আমরা বললামই, দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21শে পদক। 21শে পদক দেওয়া হয় 1976 সাল থেকে। তার মানে 8 পিস, তাই না? এখন 8 পিস 76 দেওয়া হয়েছে, আর এটা দেওয়া হয় 77 থেকে। এই প্রশ্নগুলো এখন একটা কমন প্রশ্ন, তাহলে 25 সালটা পড়বা, এবং তোমাদের যদি নেক্সট পরীক্ষার আগে যদি 26 সালটা ডিক্লেয়ার করে ফেলে তখন আবার 26 সালটা পড়তে হবে। সো এখন জানি না তো পরীক্ষাটা কখন হবে, তাই না? সো এটার উপর ডিপেন্ড করে। তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যদি এটাই যদি নতুনটা ডিক্লেয়ার না করে আমাকে আগেরটা পড়বো। যেমন এই যে আবার সামনে আমার আসতেছে আবার অক্টোবর মাস, কি আছে অক্টোবর মাসে ডিক্লেয়ার করে? নোবেল পুরস্কার। আমি কিন্তু এখন পড়তেছি নোবেল পুরস্কার 2024, কিন্তু আমার যখন 2025 সালে নোবেল পুরস্কার দিয়ে দেওয়া হবে আমরা ওইটাই পড়বো, আগেরটা আর পড়া লাগবে না। সো এখন তো জানি না, এখন তো তোমার সামনে এখনো তো দেরি আছে, অক্টোবর মাস, কিন্তু আমাদের পরীক্ষার আগে তো 25-এটাই পড়তে হবে, সেরকম আর কি, যে এটাও তাই নতুনটা পড়বো আমরা। এগুলো একটা কমন প্রশ্ন, বাট নতুনটাও পড়তে হবে যে কারা কারা পাইছে। আবরার ফাহাদ পাইছে, আবরার ফাহাদ হচ্ছে গিয়ে যে বইটা স্টুডেন্ট ছিল তাকেও দেওয়া হয়েছে এবার স্বাধীনতা পুরস্কার। আজম খানকে দেওয়া হয়েছে, অনেকজন পাইছে এবার, আমাদের নাম জানা মানুষজন পাইছে এবার। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম 8 নাম্বার প্রশ্ন পেয়ে গেলাম। এবার আসি আমরা 9 নাম্বার। আয় রে আল্লাহ, এটা বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারিতেও আসছে, মিডওয়াইফারিতেও আসছে। একটাই প্রশ্ন 3 জায়গায় আসছে। এই যে হেডকোয়ার্টারগুলো আমরা জানি, এগুলো প্রায় পরীক্ষায় আসে, প্রত্যেকটা অ্যাডমিশন এখান থেকে প্রশ্ন আসে। চলো আমরা পড়ি, কিছু কিছু পড়ি। কি বলছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, এটা সবাই এখন ইজি হয়ে গেছে, হ্যাঁ, যে WHO কোথায়।
দেখো আমরা বলছিলাম যে প্রথমে ডাব্লিউ লাস্টে ও, প্রথমে ডাব্লিউ লাস্টে ও, তাহলে কি কি পাই দেখো তো, WHO, WTO, WMO, WIPO, ঠিক আছে? তাহলে গেল, আবার ডাব্লিউ দিয়ে অনেকগুলো গেল। এবার দেখো আর কি কি আছে আমার এই একই জায়গাতে, ILO, রেড ক্রস, তারপরে UNHCR, UNCTAD, আংটাড বলি আমরা সংক্ষেপে। এগুলা লাইন ধরে আমার কোথায়, জেনেভাতে। কোথায়? জেনেভাতে। তোমাকে আমি অনেকবার, আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু আমার এটা পড়ানো ছিল, প্রত্যেকটা ক্লাসের মধ্যে। হ্যাঁ, আমি একটা করে হেডকোয়ার্টার প্রশ্ন নিয়ে আসছিলাম যে এখান থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, কারণ এটা গুরুত্বপূর্ণ, হেডকোয়ার্টার খুবই গুরুত্বপূর্ণ। এই যে সদর দপ্তর গুরুত্বপূর্ণ, সদর দপ্তর গুরুত্বপূর্ণ। এই যে রেড ক্রস অথবা যেটা আমাকে বলি রেড ক্রিসেন্ট, একই কথা। তাহলে সব কোথায়, লাইন বাই লাইন আমার কোথায়, জেনেভাতে। কই করে গেল, জেনেভাতে। এটা সবাই পারছে, এটা সবাই পারছে। আচ্ছা, এবার দেখি রোমে আমার কি আছে। রোমে আমার কি আছে, খাওয়া দাওয়া বা কৃষি বিষয়ক হইলে আমার কোথায়, রোমে। WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আছে কোথায়, রোমে। ইফাদ, এটাও কোথায় আছে, ইফাদ আটা ময়দা সুজি, তার মানে কোথায় আছে, রোমে। তার মানে খাওয়া দাওয়া বা কৃষি বিষয়ক হইলে তোমার কোথায় আছে, আরেকটা আছে ফাও, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। দেখো তোমার কি দেখো, ফুড এন্ড এগ্রিকালচার, দেখো খাওয়া দাওয়া কৃষি হইলে আমার কোথায়, রোমে। ঠিক আছে। লন্ডনে আমার কি আছে, কমনওয়েলথ, খুব ইম্পর্টেন্ট, কমনওয়েলথের হেডকোয়ার্টার, কমনওয়েলথ। নিউ ইয়র্কে আমার কি আছে দেখো, নিউ ইয়র্কে আছে আমার ইউএন ডে যেগুলো শুরু, আমি বলছিলাম যে ইউএন ডে যেগুলো শুরু সেগুলো নিউ ইয়র্কে কয়েকটা বাদে, কয়েকটা রাগ করে চলে গেছে অন্য জায়গায়। যেমন ইউএন ডে শুরু কিন্তু এগুলা UNHCR, UNCTAD, আরেকটা আছে ইউনেস্কো, ইউনেস্কো প্যারিসকো, এটা আবার কোথায়, প্যারিসে। তাহলে ইউএন ডে ছিল যেমন ইউএন, জাতিসংঘ যেটা আর কি, UNDP, UNFPA, ঠিক আছে, ইউনিসেফ, এগুলা সব আমার কোথায়, নিউ ইয়র্কে। মানে মেইনলি আমার আসলে কোনটা, ইউএন, জাতিসংঘ। জাতিসংঘ দেখো ক্লিয়ার কিনা এগুলা। খাওয়া দাওয়া কৃষি বিষয়ক হইলে আমার কোথায়, রোমে। তাহলে WFP, ফাও, ইফাদ, কমনওয়েলথ আমার কোথায়, লন্ডনে। অ্যামনেস্টিও লন্ডনে। নিউ ইয়র্কে আমি কি বললাম, ইউএন দিয়ে শুরু, খালি তিনটা বাদে, তিনটা রাগ করে চলে গেছে অন্য জায়গায়। হ্যাঁ, ইউএনএফ, একটা আরেকটা প্রশ্ন আসে, ইউনেপ, এটা আবার কেনিয়াতে, ইউনেপ, এটা আবার ইউএন দিয়ে শুরু, নাইরোবি, কেনিয়া। কেনিয়ার রাজধানী নাইরোবি, নাইরোবি লিখলাম, ঠিক আছে। তাহলে ইউএন, UNDP, UNFPA, ইউনিসেফ সবগুলো আমার কোথায়, নিউ ইয়র্কে। দেখো সব অনেকগুলো পড়াই দিলাম, এইগুলাই পরীক্ষায় আসে, WWW। এবার আসো, প্যালেস্টাইন কোন মহাদেশে অবস্থিত, প্যালেস্টাইন, ফিলিস্তিন। প্যালেস্টাইন, ফিলিস্তিন সেম কথা, বাংলা আমরা উচ্চারণ করি ফিলিস্তিন, আমরা ইংলিশে বলা হয় প্যালেস্টাইন। বলো তোমরা আগে বলো, প্যালেস্টাইন কোন মহাদেশে? এই যে আমরা এখন ইসরায়েল ফিলিস্তিন, ইরান, হ্যাঁ হামলা করতেছে পাল্টাপাল্টি, আমেরিকা আবার ইরানের পরে হামলা করছে, আল্লাহ জানে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় কি না। হ্যাঁ, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হইলে কিন্তু খবর আছে, আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারবো, আমরা দেখছি তাই না, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর কি হয়েছে, তাই না? বিশ্বতে শান্তি থাকবে না যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তাহলে কি হবে, এশিয়াতে দেখো ফিলিস্তিন, আজরাইল, ইরান, ইরাক, সব কোথায় দেখো, সব রসই দিয়ে, কাতার, সৌদি, আমরা কি, আমরা কি, বাংলাদেশ, ভারত, লেখা শেষ করা যাবে না, বুঝছো, লেখা শেষ করা যাবে না, অনেক অনেক অনেক, তাই না? সবগুলা কোথায়, লাইন ধরে আমরা জানি, আমরা এশিয়ার কান্ট্রি। এগুলো মধ্যপ্রাচ্যের মধ্যে পড়ছে, ফিলিস্তিন, ইসরায়েল, ইরান, ইরাক, কাতার, এগুলো মধ্যপ্রাচ্যের দেশ, সৌদি আরব। আমরা আবার মধ্যপ্রাচ্যে, আমরা আবার কি দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ছি। আচ্ছা,
ইসরায়েল নিয়ে যেহেতু এখন খুব দেখতেছো তাই না কনফ্লিক্ট, এখন আমাকে বলো এই ইসরায়েল রাষ্ট্রের জন্ম কবে? এই যে আজরায়েলের জন্ম কবে বলো বলো। এই আজরায়েল রাষ্ট্র জন্ম হওয়ার পর থেকে তো শুরু হইলো না ইসরায়েল ফিলিস্তিন সংকট, তাই না? কারণ আমরা জানি যে ফিলিস্তিনের বুকে শুধুমাত্র ইহুদিদের নিয়ে একটা ইহুদি রাষ্ট্র গঠন করা হয়েছে, আজরায়েল বা ইসরায়েল, ঠিক আছে? কবে সেটা আমাকে বলবা। এবং এই যে ইসরায়েল রাষ্ট্র গঠন করার পরে আমরা বললাম যে ফিলিস্তিনের বুকে সৃষ্টি হয়েছে, এরপরে ইসরায়েল কি করলো, পুরা ফিলিস্তিন খাওয়া শুরু করলো, খাইতে খাইতে এখন আমরা দেখছি পুরা নামগন্ধই নাই বলা যায় ফিলিস্তিনের, পুরাপুরি গ্রাস করে ফেলছে ইসরায়েল। এই জন্য বলা হয় আরব বিশ্বের ক্যান্সার বলা হয় কাকে, এই আজরায়েলকে। সেই রাষ্ট্রটা কবে হয়েছে বলো দেখি, কে বলতে পারবা যে ইসরায়েল রাষ্ট্রের জন্ম কবে, কে বলতে পারবা? আমি তো বলবোই 34টা না, আরো অনেক দেশ আছে, আরো অনেক 44টার মতন দেশ আছে আমার এশিয়ার মধ্যে। এই যে জাপান, চীন, ফিলিপাইন, তারপরে হচ্ছে গিয়ে থাইল্যান্ড, হ্যাঁ, এগুলো সব আমার কিন্তু এশিয়ার কান্ট্রি, ঠিক আছে? মালয়েশিয়া, মায়ানমার সব আমরা এশিয়ার মধ্যে পড়ছি। তাহলে এটা কি হবে? ইসরায়েল জন্ম 1948 সালে। আমার তুমি দেখবা সামনে আমাদের কিন্তু পরীক্ষা অ্যাডমিশনে তুমি এই ইসরায়েল ফিলিস্তিন নিয়ে প্রশ্ন কি অবশ্যই থাকবে। তুমি 25 ব্যাচের তোমাদের, হ্যাঁ তোমাদের হয় যাতে 25 ব্যাচের সময় যখন পরীক্ষা হবে তখন তুমি দেখবা যে এই ইসরায়েল ফিলিস্তিন নিয়ে প্রশ্ন আসবে। এবছর আসছে, তাহলে প্যালেস্টাইন কোন মহাদেশে? এশিয়া মহাদেশে। হায় রে, আমার প্রিয় প্রশ্ন। হ্যাঁ, এই কোশ্চেনটা আমি পড়াইছিলাম যে সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ অবস্থান করলে কি হয়? বিএসসি ডিপ্লোমা 2 জায়গায় প্রশ্নটা আসছে, হুবহু প্রশ্নটা। তো দেখো আমরা একটু আঁকাই। বলছে সূর্য ও পৃথিবী মাঝে চাঁদ অবস্থান করতেছে। দেখো সবাই কিন্তু সরল লেখায়, তিনটাই আমার সরল লেখায়। তাহলে চাঁদ অবস্থান করতেছে এখানে, চাঁদ। মনে আছে আমি বলছিলাম যে সূর্য আর পৃথিবী প্রেম করতেছিল, মাঝখান দিয়া কাবাবে হাড্ডি হয়ে গেছে কে? চাঁদ, ঠিক আছে? চাঁদ আসে হাজির হইল। সো চাঁদের কারণে পৃথিবী কার মুখ দেখতে পারতেছে না বলো? মাঝখানে চাঁদ চলে আসলো, মানে চাঁদ তো ঘুরতে 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 সে সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসলো। আমরা জানি সূর্য তো স্থির থাকে, আমরা সূর্যের চারদিকে ঘুরতেছি, তাই না? তাহলে চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসলো, তার মানে এই চাঁদের কারণে পৃথিবী কাকে দেখতে পারতেছে না? সূর্যকে, তাই না? এই চাঁদের কারণে সূর্যকে দেখতে পারতেছে না, দেখে আমরা কি সূর্যকে দেখতে পাচ্ছি না, তার মানে কি? সূর্যগ্রহণ, তাই না? সূর্যগ্রহণ। এবার দেখি, এখন পৃথিবী কইল বা বা বাবা এত বড় সাহস, হ্যাঁ তুই আমার সাথে সূর্যকে প্রেম করতে দিবি না? এখন দেখা গেল সূর্য, ঠিক আছে, আর চাঁদের মাঝখানে কে চলে আসলো? পৃথিবী। দেখো পৃথিবী আর চাঁদ নড়ানড়ি করবে, সূর্য কিন্তু ওখানে থাকবে। হ্যাঁ, সূর্য তো হচ্ছে গিয়া বস, সেইভাবে দাঁড়ায় আছে, আর তোরা মারামারি কর, আমি তাকায় তাকায় দেখি, বুঝছো? তাহলে এখানে কে চলে আসলো? পৃথিবী চলে আসলো এখানে। তো আমরা জানি যে চাঁদের আলো, একটা গান আছে না, আলো আলো, একটা গান আছে তাহসানের, আমার প্রিয় গান। চাঁদের আলো নাই, আমরা জানি নিজস্ব আলো নাই, সে সূর্যের থেকে আলো ধার করে সে চলে। এখন চাঁদ চলে আসলো বা পৃথিবী রাগ করে বলো ও তুমি আমাকে প্রেম করতে দিবা না বলে সে চাঁদের সরায় পৃথিবী চলে আসলো তার সূর্যের কাছে। তার মানে চাঁদ চলে গেল ওই দিকে। এখন চাঁদের এই পৃথিবীর কারণে সূর্যের আলো চাঁদে আসতে পারতেছে না, তাহলে আমি চাঁদকে দেখতে পারবো না, তাহলে আমরা কি বলবো এটাকে? চন্দ্রগ্রহণ। তাহলে প্রশ্ন দুইভাবে আসতে পারে, আমি দুটাই পড়াই দিলাম। এটা কি? সূর্যগ্রহণ। এগুলো ভুল করবা না, হ্যাঁ, এগুলো কিন্তু এখন কমন প্রশ্ন, এগুলো চলে আসে প্রায়। তাহলে এভাবে মনে রাখবা যে সূর্য পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে, সূর্যগ্রহণ। আমি দেখতে পাচ্ছি না পৃথিবী চাঁদের কারণে সূর্যকে, আর সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসলে কি হবে? এটা চন্দ্রগ্রহণ। এবং মনে রাখবা তিনটাই একই সরল রেখায় অবস্থান করে, ওকে? তাহলে প্রশ্ন আসে কি? সূর্যগ্রহণ।
বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ, দেখো আমরা বলছি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, দেখছো কোশ্চেনটা একটু ঘুরাই দিছে, অনেকে পারে নাই। পাহাড়ি দ্বীপ, একমাত্র পাহাড়ি দ্বীপ, আমি এভাবে পড়াইছি, আমি যেভাবে পড়াইছি একমাত্র পাহাড়ি দ্বীপ, মানে ঘুরায় দিছে। উপকূলীয় কেন বলতেছে, কারণ আমরা উপকূলের মধ্যে পড়ছে, সমুদ্রের কাছাকাছি। আমার সমুদ্রের কাছাকাছি যেমন আমার জেলা আছে 19টা জেলা, আমরা বলি এটাকে কোস্টাল এরিয়া, উপকূলীয় জেলা। তাহলে উপকূলীয় দ্বীপ, পার্বত্য দ্বীপ মানে কি, পাহাড়ি দ্বীপ, পার্বত্য, পাহাড়ি, সেম কথা। কি হবে বলো? হ্যাঁ আমি গানগুলো শুনি, অঙ্কুর বিশ্বাস। না শোনার কি হইলো বলো, খালি তোমরাই শুনবা? হ্যাঁ দেখো তাহলে কি হবে, একমাত্র পাহাড়ি দ্বীপ কি, একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। আমাদের এই মহেশখালী দেখো পাহাড় দিয়ে ঘেরা কোনো দ্বীপ বাংলাদেশে আর নাই। সো একমাত্র পাহাড়ি দ্বীপ কি আমার, মহেশখালী। কই গেল, এই যে মহেশখালী, একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। তা দেখো আমি লিখি, হ্যাঁ এই মহেশখালীতে আমার কি আছে, বললাম আমি পাহাড়ি দ্বীপ বললাম আমি। তারপরে আমি এভাবে লিখি, মহেশখালীতে আমার পাহাড়ি দ্বীপ আছে, পাহাড়ি দ্বীপ আর কি মহেশখালী। হ্যাঁ তারপর আমরা জানি কি আছে, আদিনাথ মন্দির। আমাদের গভীর সমুদ্র বন্দর তৈরি হইতেছে মাতার বাড়িতে। গভীর সমুদ্র বন্দর কোথায়, মাতার বাড়ি। এই মাতার বাড়ি মহেশখালীতে। মহেশখালী কোথায় পড়ছে, কক্সবাজারে। আবার আমাদের কি আছে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প আছে এই মাতার বাড়িতে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। এই যে মহেশখালী নিয়ে এই কটা প্রশ্নই ঘুরে ফিরে আসে, ঠিক আছে। সেন্ট মার্টিনটি পরে পড়বো আমি, এই জন্য আমি এখন লিখবো না সেন্ট মার্টিনকে নিয়ে। আমি মনপুরা দ্বীপটাকে নিয়ে পড়ি। মনপুরা দ্বীপটা কোথায় পড়ছে আমার, ভোলা জেলায়। চরমনপুরা বা মনপুরা দ্বীপ একই কথা, তাহলে কোথায় এটা, ভোলাতে পড়ছে। মহেশখালী কি বলবো আমরা, কোথায় পড়ছে, মহেশখালী বলবো আমরা কক্সবাজারে পড়ছে। এই যে আমি কক্সবাজার, রুনা বড়ুয়া বলছে আমি কক্সবাজার, কোথেকে রুনা, কক্সবাজারে কোথা থেকে আসছো বলো। তাহলে এই ইম্পর্টেন্ট জিনিস মহেশখালী। তোমার এই প্রশ্নটা এবার না, আগের বছর ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসছে, মানে একটা কমন প্রশ্ন, এগুলো একটা কমন প্রশ্ন। এই নিঝুম কি বলে মহেশখালীর এই একমাত্র পাহাড়ি দ্বীপ, এটা একটা কমন প্রশ্ন সব ভার্সিটির অ্যাডমিশনের জন্য। আসো কি বলছে, এখন তো পারবা, এখন আমি লিখে ফেলছি। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক বা পুরস্কার কোনটি? ডিপ্লোমাতে হয় এটা আসছে, না হলে আসছে বিএসসিতে, যে কোনো একটাতে প্রশ্ন আসে। আমি বলছি যে স্বাধীনতা পুরস্কার নিয়ে ডিপ্লোমা আর বিএসসি দুই জায়গাতে প্রশ্ন আসছে, তাহলে তো জানো এটা কি হবে, স্বাধীনতা পুরস্কার। এটাকে বলতেছি। আর 21 পদকটা আমি আমার এখানে লিখে দিই, যেহেতু আমি এখানে পাইলাম, এটা দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। আসো এটা মোস্ট প্রবাবলি বিএসসিতে মনে হয় আসছে, অথবা ডিপ্লোমাতে আসছে। বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কয়টা? বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কয়টা? বলো কি হবে অ্যান্সার, বলো কি হবে অ্যান্সার। বাংলাদেশে সরকারি মেডিকেল আসছে, দেখো বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা আমরা একটু পড়ি যে ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে 1946-এ, ঢাকা মেডিকেল কলেজ। আর যে ডিএনসি, ঢাকা নার্সিং কলেজ, 47 সালে।
কাটবে না তো না, চলে আসবে, সমস্যা নাই। আমাদের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল, ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল। চার্জ শেষ বলি না আমরা, আমি দাঁড়াই, চলে আসবে এখনই, চলে আসছে। দেখা যাবে আমাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল, বুঝছো, আবার চলে আসছি। দেখো এখন দেখা যাচ্ছে কিনা বলো, এখন দেখা যাচ্ছে কিনা একটু আওয়াজ দাও। আমরা কোথায় ছিলাম? 8টা রং, 7টা রং। বলো কয়টা রঙের সমন্বয়ে সাদা রং হয়? বলো কয়টা রঙের সমন্বয়ে সাদা রং হয়? বলো কয়টা রঙের সমন্বয়ে সাদা হয়? বলো কয়টা রঙের সমন্বয়ে সাদা হয়? বলো, আমার তো আওয়াজ শুনতে পারতেছো তাই না? বলো কয়টা রঙের সমন্বয়ে সাদা হয়? হ্যাঁ এখন দেখা যাচ্ছে তাই না? কয়টা রঙের সমন্বয়ে সাদা রং হয়? বলো কয়টা রঙের সমন্বয়? তোমাদের এগুলো কিন্তু কি বলে পিসিবিতে থেকে প্রশ্ন আসে রং নিয়ে। আমাদের 3টা মৌলিক রং আছে তাই না? এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু হয়। আসো তাহলে আমরা আসি, আমরা ছিলাম সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কয়টা? আমাদের বর্তমানে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা 37টা। এই যেটা আমরা, চলো সর্বশেষটা পড়ি ফেলি, কারণ 37 নাম্বারটা মানে সর্বশেষটা কোথায়? সর্বশেষ সুনামগঞ্জ মেডিকেল কলেজ। সুনামগঞ্জ, তার মানে বুঝতে পারতেছো সুনামগঞ্জে। নাম চেঞ্জ হয়ে গেছে, আগে সব ছিল বঙ্গবন্ধু নামে, এখন সব আমার জেলা ওয়াইজ নামে। এটা ঠিক আছে। নওগাঁ মেডিকেল কলেজ নওগাঁতে, সুনামগঞ্জ মেডিকেল কলেজ সুনামগঞ্জ, আগে নাম ছিল অন্য একটা। সব কিছু যেমন টাঙ্গাইল মেডিকেল কলেজের নাম ছিল শেখ হাসিনা, সব শেখ হাসিনা নামে। কেন রে ভাই? তোমার জেলা ওয়াইজ তুমি নাম দাও। যেমন ঢাকা মেডিকেল কলেজ আমরা বলি তাই না? যেমন টাঙ্গাইলটা এখন ছিল, এখন কি বর্তমান টাঙ্গাইল মেডিকেল কলেজ, যশোর মেডিকেল কলেজ, তুমি কি জেলা ওয়াইজ তুমি নাম দিছো। বরিশাল মেডিকেল কলেজ, বারোটাকে আমরা শেরেবাংলা নামে দিছি এসবিএমসি। সো এটা কি লাস্ট আমার কি সুনামগঞ্জ মেডিকেল কলেজ দিয়ে আমার এখন বর্তমানে 37টা মেডিকেল কলেজ। ঠিক আছে, হ্যাঁ 37টা। হ্যাঁ ওরা তো ঠিক বলছো, 7টা রঙের সমন্বয়ে আমার সাদা রং হয়। 7টা রঙের সমন্বয়ে আমার সাদা রং হয়। এগুলো কিন্তু একদম কমন, একদম পিসিবিতে প্রশ্ন, একটা কমন প্রশ্ন। তোমাকে আমি পিসিবি পড়া দিচ্ছি, দেখো। আসো, কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? আরে এই প্রশ্নটা অনেক প্রিয়, প্রিয় বুঝছো? নার্সিংয়ের যারা প্রশ্নটা করে তাদের এটা প্রিয় প্রশ্ন। এই প্রশ্নটা কতবার আসছে, কি আসছে? হয় বলবে তারিখ, কয় তারিখে বা কত সাল থেকে আমরা এই দিবসটা পালন করতেছি, অথবা এটা কে ঘোষণা করছে। বলো কি হবে অ্যান্সারটা? হ্যাঁ নীলফামারী মেডিকেল কলেজ আছে, বুঝছো? তখন 37টা মেডিকেল কলেজ তো কম না, বাট এই যে লাস্টের মেডিকেল কলেজগুলো তো আসলে তেমন ভালোভাবে পড়াশোনা হয় না। এগুলো নিয়ে মাঝখানে বলতেছিল বন্ধ করে দিবে, এখন আল্লাহ জানে কি হয়। নেত্রকোনা তো আছে, নেত্রকোনা মেডিকেল কলেজ, নেত্রকোনা। জামালপুরে আছে জামালপুর মেডিকেল কলেজ, অনেক জায়গায় 37টা মেডিকেল কলেজ। ঢাকাইতে তো তোমার হচ্ছে গিয়ে 4টা সরকারি মেডিকেল কলেজ। তাহলে দেখো কে দিছে? ইউনেস্কো 17ই নভেম্বর 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি দিছে। আর আমরা 2000 সাল থেকে পালন করতেছি। কেন? কারণ দেখো অলরেডি আমার 21শে ফেব্রুয়ারি তো চলে গেছে না 99-এ, কারণ আমি ঘোষণা করছি 17 নভেম্বর। এই জন্য আমরা 2000 সাল থেকে আমরা পালন করতেছি। এবং 188টা দেশ প্রথমে পালন করছে, প্রথম থেকে 188টা দেশ সাপোর্ট করছে, 188টা দেশ সাপোর্ট করছে। তাহলে কি আসতে পারে? কোন সংস্থা? ইউনেস্কো। কবে দিছে? 17 নভেম্বর 1999 সালে ঘোষণা করছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে। আর আমরা 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারিকে আমরা এই আমরা তো শহীদ দিবসে পড়তেছি, সাথেও আমরা পড়তেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 188টা দেশ এটাকে সাপোর্ট করছে। ক্লিয়ার? এখান থেকে কিন্তু প্রশ্ন অনেকবার হয়েছে, তুমি যদি কোশ্চেন ঘাটাও তুমি দেখবা এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন নার্সিংয়ে। জাহাঙ্গীরনগর কোন শহরের পূর্ব নাম? জাহাঙ্গীরনগর। আমাকে আগে বলো, এই জাহাঙ্গীরনগর যে নামটা দিছি আমরা, কার
নামে সেটা আমাকে বলো, কার নামে আমরা দিছি? এই জাহাঙ্গীরনগর নামটা আমরা কার নামে দিছি? কারো না কারো নাম তো অবশ্যই, হ্যাঁ, কারো কারো নাম তো আমার অবশ্যই। তাহলে বলবা আগে জাহাঙ্গীরনগর নামটা আমরা কার নাম থেকে দিছি সেটা আগে বলো। সবাই আগে অ্যান্সার করে ফেলছে ঢাকা, আমি এটা পরে আসবো, আগে আগে আমাকে বলো জাহাঙ্গীরনগর আমরা কার নামে দিছি? সম্রাট জাহাঙ্গীরের নামে। ইসলাম খান ১৬১০ সালে ঢাকাকে প্রথম বাংলার রাজধানী করেন। তখন তিনি এই ঢাকার নাম করেন সম্রাট জাহাঙ্গীরের নামে জাহাঙ্গীরনগর। তা আমার যদি প্রশ্ন আসে যে ঢাকা প্রথম, হ্যাঁ কালকে থেকে, কালকে সন্ধ্যা 7টা থেকে একটু কথা এই সময় আমি দেখছি সন্ধ্যা থেকে, কালকে সন্ধ্যা, কালকে তো ক্লাস আছে না? হ্যাঁ ঈশা, ও ওকে ঠিক আছে, কালকে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পরীক্ষা দিবে ওরা, রাইট? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ 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 ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি তোকে পরে বলবো না, আমাদের যে আজকে যে আমরা যে ক্লাসটা নিলাম সেটার উপর তোমরা পরীক্ষা দিবা কালকে, ফ্রি এক্সাম, যে কেউ দিতে পারবা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে যে কোনো টাইমে, কারণ আবার তোমাদের সন্ধ্যায় আবার কালকে ক্লাস আছে বাংলা। সো তোমরা আজকে পড়ার উপরেই তোমরা কালকে পরীক্ষা দিবে, একটা ফ্রি এক্সাম তোমাদেরকে গ্রুপে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, লিঙ্কটা দেওয়া হবে, বলে দিলাম। হ্যাঁ তাহলে দেখো জাহাঙ্গীরনগর আমরা কি বললাম যে তখন ওই সময় আমাদের মোগল সম্রাট ছিল জাহাঙ্গীর। মনে রাখবা এই জাহাঙ্গীরের আমলেই আমাদের এই পুরো বাংলা মোগলের দখলে গেছে। তখন বাংলাটা সুবেদারির আন্ডারে তোমার চলতো। তো তখন সম্রাট জাহাঙ্গীর ইসলাম খানকে বলে, যাও ইসলাম খান তুমি বাংলা দেখাশোনা করো। তাহলে বাংলার প্রথম সুবেদার বা শাসনকর্তা ইসলাম খান, খুশি, আরে আমারে বানাই দিছে শাসনকর্তা, সুবেদার হয়ে গেছে আমি, সুবেদার। উনি আইসা ঢাকাকে কি করলেন? প্রথম বাংলার রাজধানী করলেন। আর ঢাকার নামটা কি করলেন? যেহেতু সম্রাট জাহাঙ্গীর তখন ছিল, তখন এই জাহাঙ্গীরের নামে ঢাকার নাম হলো জাহাঙ্গীরনগর। কবে? ১৬১০ সালে যখন ঢাকা প্রথম বাংলার রাজধানী হয়। এই নামটা কে করছেন? ইসলাম খান। তাহলে কি হবে? ঠিকই বলছো তোমার সবাই, ঢাকা। ঠিক আছে, সবার জাহাঙ্গীর ১৬১০ ঢাকা, বাস। এই তো এখান থেকে প্রশ্ন আছে, ঢাকা কবে বাংলার রাজধানী হয়? ১৬১০ সালে। ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর কে করেন? ইসলাম খান। কার নামে? সম্রাট জাহাঙ্গীরের নামে। দেখো এই যে এই থেকেই প্রশ্ন। আর ইসলাম খান আরেকটা কাজ করছে, দোলাই খাল নির্মাণ করছেন। দোলাই খাল, নৌকা বাইচের প্রচলন করছেন ইসলাম খান, নৌকা বাইচ। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাগে যে ইসলাম খান ১৬১০ সালে ঢাকাকে কি প্রথম বাংলা রাজধানী করেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? এই যে রাজধানী কেন ইম্পর্টেন্ট তোমরা তো বুঝতেই পারতেছো। ঢাকা রাজধানী হইল প্রথম ১৬১০ সালে। পদ্মা নদী কোন শহরের কাছে মেঘনা নদীতে মিলিত হয়? দেখো এইটারও কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম। আমাদের যে গুরুত্বপূর্ণ যে আছে নদীগুলা, দেখো পদ্মা প্লাস মেঘনা, এটাই তো আসছে, তাই না? আর একটা ইম্পর্টেন্ট আছে পদ্মা প্লাস যমুনা, এটা নিয়ে তোমাদের গন্ডগোল লাগে। দেখো আমি এখানে সংক্ষেপে আঁকাই, এটা হচ্ছে গিয়ে মেঘনা, এইদিকে হচ্ছে গিয়ে পদ্মা, এটা পদ্মা, এটা মেঘনা। এই জায়গাটা আমার চাঁদপুর। আর এদিক দিয়ে যমুনা আসলো, এদিক দিয়ে একটা পদ্মা আসছে। এই যে এই পয়েন্টটা হচ্ছে গিয়ে আমার, এটা পদ্মা, এটা যমুনা, এটা রাজবাড়ী জেলার গোয়ালন্দতে। তাহলে বুঝতে পারতেছো কি হবে অ্যান্সার। তাহলে পদ্মা আর যমুনা কোথায় মিলছে? রাজবাড়ী। পদ্মা মেঘনা চাঁদপুর। একটা কমন প্রশ্ন দেখছো, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসছে। আমি তোমাদেরকে এটা ক্লাসে একটা ভিডিও দিছিলাম,
ছবি এঁকে ভিডিওটা দিছিলাম, সেখান থেকে প্রশ্নটা আসছে। তাহলে কি হবে 17 নম্বর কি হবে, কোথায় গেল, চাঁদপুর, চাঁদপুর। ঠিক আছে, এখানে ভৈরব দেওয়া আছে তাই না, এই ভৈরবে আমার হচ্ছে গিয়ে পুরাতন ব্রহ্মপুত্র আর কালনী। কোথায়, ভৈরব বা ভৈরব বাজারে মিলিত হয়। ঠিক আছে, চাঁদপুর। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান, প্রাচীনতম নগরী, আমি লিখি, হ্যাঁ, এই যে এই প্রশ্নটা, পুরাতন ঐতিহাসিকতম স্থান অথবা প্রাচীনতম নগরী, প্রাচীনতম নগরী, প্রাচীনতম জনপদ, সব আমার একই। বলো কি হবে? দেখো সবই আমার, দেখো আমি এখানে লিখি 4টা নাম আছে, পুণ্ড্রবর্ধন, তুমি কই নাই তো অপশন, আমি দেখতে পাচ্ছি না এগুলা, দেখো আমি লেখা শেষ করি নাই। পুণ্ড্রনগর, আচ্ছা অবলিক করে দিই কারণ একই তো নাম, পুণ্ড্রবর্ধন, পুণ্ড্রনগর বা মহাস্থানগড়, বর্তমান নাম মহাস্থানগড়। যদি বলা হয় পুণ্ডের বর্তমান নাম কি, মহাস্থানগড়। কোথায় পড়ছে এগুলো? সব বগুড়া জেলার মধ্যে। তাহলে কি হবে? এটা সবাই পড়ছে, এটা ইজি প্রশ্ন না, একটা কমন। দেখো দেখো এগুলো সবই কিন্তু তোমার কোনো না কোনো অ্যাডমিশন, এগুলো একটা মানে এগুলো একদমই কমন, মানে এইগুলা থেকে প্রশ্ন প্রায় হচ্ছে। আচ্ছা আমার এখানে কিছু অপশন আছে, আমি একটু অপশন থেকে দেখি তো কি কি পাওয়া যায় আমার এই অপশনগুলোতে। ময়নামতিতে আমার কি আছে, আমি একটু অন্য কালার দিই, এই কালার অনেক ব্যবহার করতেছি। শালবন বিহার, পাহাড়পুরে কি আছে, নওগাঁ জেলার পাহাড়পুরে বুদ্ধ সোমপুর বিহার, বা আমরা কি বলি সোমপুর বা পাহাড়পুর বৌদ্ধ বিহার বলি আমরা, নওগাঁ জেলার পাহাড়পুরে আছে। মহাস্থানগড় তো বললামই। সোনারগাঁতে আমার কি আছে, জয়নুল লোক বা কারুশিল্প জাদুঘর, লোকশিল্প জাদুঘর। পানাম সিটি আছে। তাহলে আরো কতগুলো বলে দিলাম, তাহলে তোমাদের পড়া হয়ে যাবে। তাহলে পুণ্ড্রবর্ধন, পুণ্ড্রনগর বা মহাস্থানগড় আমার প্রাচীনতম ঐতিহাসিক স্থান, প্রাচীনতম নগরী, প্রাচীনতম জনপদ, আর এটা কোথায়, বগুড়াতে। ওকে, এবার চলে আসি, কোন যুদ্ধে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, কোন যুদ্ধে সেবা করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বিখ্যাত হন? এই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আমরা বলি ওটাকে কি, লেডি উইথ দ্য ল্যাম্প, লেডি উইথ দ্য ল্যাম্প। ওনাকে নিয়ে প্রশ্ন তো অবশ্যই হয়, লেডি উইথ দ্য ল্যাম্প। যেই যুদ্ধের, ধরো একটা যুদ্ধ, কোন যুদ্ধ আমি বলবো না, তোমরা বলবা, কারণ আমি তো বলে ফেলে, তাহলে বলে ফেললাম। সেই যুদ্ধে আহতদেরকে দেখার জন্য উনি রাতের বেলা হাতে মোমবাতি নিয়ে ঘুরে ঘুরে আহতদেরকে সেবা দিচ্ছেন, তাই আমরা বলি ওনাকে লেডি উইথ দ্য ল্যাম্প। এবং তার জন্মদিনের দিন 12ই মে আমরা পালন করি আন্তর্জাতিক কি, নার্স দিবস বা নার্সিং দিবস। নার্সিং না লিখে নার্স লিখি নাকি? ঠিক আছে, তাহলে 12ই মে কিন্তু তার জন্মদিন। তাহলে কি হবে অ্যান্সারটা, দেখিয়ে বলতে পারবে। এটা অনেকে ভুল করছিল, অনেকে এটা ভুল করছিল, ক্রিমিয়ার যুদ্ধ হবে। ক্রিমিয়া বর্তমানে হচ্ছে কি রাশিয়ার অধীনে, এটা ইউক্রেনের ছিল, এই ক্রিমিয়াটা কিন্তু বর্তমানে রাশিয়া দখল করে নিছেন, বাট এটা অনেক আগের যুদ্ধ হয়েছিল ক্রিমিয়া নিয়ে। এই ক্রিমিয়ার যুদ্ধে যারা এই যুদ্ধে আহত হয়েছেন তাদেরকে কিন্তু উনি সেবা দিচ্ছেন, রাতের বেলা এরকম তোমার মোমবাতি নিয়ে ঘুরে ঘুরে তিনি এরকম ঘুরছেন, সেবা দিচ্ছেন সবাইকে। সো এখান থেকে আমরা বলি তাকে লেডি উইথ দ্য ল্যাম্প, কাকে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ক্রিমিয়ার যুদ্ধ, এটাও কিন্তু আমার পড়ানো ছিল, আমি যখন যুদ্ধ পড়াইছিলাম তখন কিন্তু আমার এটা পড়ানো ছিল, ক্রিমিয়ার যুদ্ধ আমি সবসময় পড়াই। এবার আসো, গণ অভ্যুত্থান নিয়ে প্রশ্ন আসছে, জানতাম আসবে গণ অভ্যুত্থান নিয়ে। দেখো কি বলছে, 69-এর গণ অভ্যুত্থানে কোন শাসকের পতন হয়? 69-এর গণ অভ্যুত্থানের কোন শাসকের পতন হয় বলো? আমরা জানি
69 যে গণ অভ্যুত্থান হয়েছে, এবার প্রতিটা গণ অভ্যুত্থানে একই রকম প্যাটার্ন, কিরকম? আমরা যদি এই গণ অভ্যুত্থানে দেখি 20 জানুয়ারি 1969 সালে, আমি কি লিখবো দেখো, 20 জানুয়ারি 1969 আসাদ শহীদ হইলন। 24 জানুয়ারি 69 মতিউর শহীদ হয়েছেন, ক্লাস 9 এর স্টুডেন্ট। তাই আমরা পালন করি গণ অভ্যুত্থান দিবস 24শে জানুয়ারি। 15ই ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নম্বর আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হলো। কত গেল? 15ই গেল। এবার 18ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহাকে হত্যা করা হলো। তার মানে প্রতিদিনই কেউ না কেউ কিন্তু মানুষ মারা গেছে। দেখো তুমি মিলাও আমাদের এবার জুলাইয়ের আন্দোলনের সাথে, যে প্রত্যেকটা দেখো একই রকম অবস্থা। পুলিশ গুলি করছে, মানুষ মরছে, স্টুডেন্টরা মারা গেছে, টিচাররা মারা গেছে। তারপরে বাধ্য হয়ে, তার মানে জনতার একটা চাপ ছিল, জনতার চাপের মুখে কিন্তু এই শাসকের পতন হয়েছে। কারণ দেখো মানুষ মরতেছে, মানুষজন গণ অভ্যুত্থান। এবার আসছি এখান থেকে আমরা বলবো, এখান থেকে আমরা প্রশ্নটা শুরু করছিলাম, সেটা হচ্ছে গিয়ে বলছে যে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে, মানে আমাদের বাংলাদেশ থেকে কোন দেশে বেশি মানুষজন শ্রমিকরা কাজ করতে যায়। ঠিক আছে, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুমি 4 দেশে তুমি দেখবা যে বাংলাদেশের মানুষ, প্রচুর মানুষ কাজ করে। বাট তার মধ্যে আবার কোন দেশে বেশি দেখতে পাই বলো? কি হতে পারে, কোন দেশে দেখতে পাই বলো? সেটা হচ্ছে গিয়ে সৌদি আরবে। ঠিক আছে, সৌদি আরবে আমার সবচেয়ে বেশি আমরা জনশক্তি রপ্তানি করি। দেখবা সৌদি আরবে সবচেয়ে বেশি মানুষ কাজ করে। তুমি সৌদি আরবে গেলে দেখতে পারবা, হ্যাঁ, যে মানে রাস্তা রাস্তা এরকম বাংলাদেশি মানুষ কাজ করতেছে। মক্কায় অনেক মানুষ কাজ করতেছে, বাকি দেশেও আছে, কিন্তু সৌদি আরবে সবচেয়ে বেশি আমরা কি মানুষ কি জনশক্তি কি রপ্তানি করি। ওয়ালাইকুম আসসালাম সুমাই আহমেদ, আমরা চলে আসছি আবার। এবার দেখো এই প্রশ্নটা সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছে, তোমার যে বললা যে রিসেন্ট থেকে আসে না, দেখো আসছে, জুলাইয়ের অভ্যুত্থান থেকে প্রশ্ন আসছে, এটা একটা কিন্তু রিসেন্ট প্রশ্ন। ফিলিস্তিনকে যদি বলি আমি, এটাকে একটা সাম্প্রতিক, কারণ ফিলিস্তিন ইসরায়েল নিয়ে আমরা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সংঘাত, তার মানে এটা কিন্তু সাম্প্রতিক নিউজ আর কি। তাহলে দেখো কি বলছে, 2024 সালে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশ জয়ী হয়? এই খেলাটা কোথায় হয়েছে? স্থানটা নেপালে হয়েছে। রানার্স আপ নেপাল। জয়ী দেশকে বলো, কোন দেশ জয় করছে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ? কে বলো, কোন দেশ? আমরা বাংলাদেশ। এবং বাংলাদেশ নারী ফুটবল দল, তাই না? বাংলাদেশ নারী ফুটবল দল না, এই বাংলাদেশ নারী ফুটবল দল 21 পদক পাইছে। কারণ দেখো এই বাংলাদেশ নারী ফুটবল দল বা নারী টিম, বাংলাদেশ ফুটবল টিম 24 সালেও পাইছে, চ্যাম্পিয়ন হয়েছে, আবার 22 সালেও চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, তাহলে এই জন্যই ওরা মানে আসলে ওরা কিন্তু কি ডিজার্ভ করে। আমাদের তো মানে আমরা বেশি পয়সা খরচ করি আমাদের ক্রিকেটারদের উপরে, যে খেলা দেখায় আমাদের ক্রিকেটাররা, আর এদেরকে বেতনও দেওয়া হয় না, তারা দেখো চ্যাম্পিয়ন হয়ে আসে। 22 সালও চ্যাম্পিয়ন হয়েছে, 24 সালও চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে কি হবে? বাংলাদেশ। এবার চলে আসি, কোন নম্বরে ডায়াল করলে জরুরি সেবা পাওয়া যায়? এমার্জেন্সি, তুমি যখন এমার্জেন্সি বা অ্যাম্বুলেন্স সেবা, অ্যাম্বুলেন্স তো খুবই জরুরি, তাই না? যে কেউ অসুস্থ হলো বাসায়, তোমার খুব জরুরি দরকার, অ্যাম্বুলেন্স দরকার, তুমি কোথায় ফোন দিবা? তুমি কোথায় ফোন দিবা? এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেছে, নার্সিং এ আগেও প্রশ্ন আসছে এই জরুরি সেবা নিয়ে। আমি তোমাদেরকে 15 না 13 নাম্বার লেকচারে পড়াইছিলাম, মানে আমার লাস্ট বাংলাদেশ পার্টের ক্লাসে আমি পড়াইছিলাম, আমার বইতেও আছে এই জরুরি সেবা নাম্বারগুলা। হ্যাঁ,
অ্যাম্বুলেন্স সেবাও সেম তোমার নাম্বার। বলো কি হবে অ্যান্সার? কত নাম্বার? 23। তাহলে কি হবে? 999। আমাদের বাংলাদেশের জরুরি সেবা তুমি দেখবা অ্যাম্বুলেন্সের সামনে লেখা আছে 999 বা পাশে লেখা আছে 999। সো তুমি 99-এ ফোন করে তুমি এই জরুরি সেবা পাবা, বা ধরো খুব এমার্জেন্সি কোন জায়গায় তোমার সমস্যা হচ্ছে তুমি ফোন করবে কোথায়? 999-এ। আর চিকিৎসা সেবার জন্য এখন করোনা বাড়তেছে, এই যে আমাদের যখন লেখা নেই তাহলে 1 62 63 করোনার সময়, এখন কিন্তু আবার করোনা বাড়তেছে সেই 20 সালের মতন। 20 সালে কিন্তু এই সেবাটা খুব মানে পপুলার হয়ে গেছিল, কারণ আমরা ঘর থেকে বের হতে পারতেছি না, আমরা সেবা নিব, আমরা কিন্তু ফোন করছি। কোথায় ফোন করছি? 1 62 63-তে ফোন করলে তুমি ডাক্তারদের সেবা পাবা। কারো জ্বর হয়েছে তুমি ফোন করলা, তুমি ডাক্তারের সেবা নিতে পারবা ফ্রিতে, তোমাকে বলে দিবে কি করতে হবে না করতে হবে। সো আবার কিন্তু করোনা চলে আসছে, একটু সাবধান থাকবা, একটু সাবধান থাকবা। হ্যাঁ, করোনা কিন্তু আবার বাড়তেছে। হ্যাঁ, আবারও করোনা ফিরে এসেছে আমাদের মাঝে। তাহলে 23-এর ডি হবে 999। আর চিকিৎসা সেবার জন্য 1 62 63। এবার আসো, নার্সদের পেশাগত নিয়ন্ত্রক সংস্থার নাম কি? বলো। আমরা যখন তোমাদেরকে ফর্ম ফিল আপ দেখাইছিলাম যে ফর্ম ফিল আপ কিভাবে করতে পারবা, আমরা গুগলে সার্চ করছিলাম। কি? বিএনএমসি, বড়টাই লিখলাম বিএনএমসি। ঢুকছি আমরা ভিতরে ওয়েবসাইটে, তারপর দেখাইছে যে কিভাবে তুমি হচ্ছে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবা। একদম আমার ভিডিওটা এখনো আছে। সো এই বিএনএমসি ফুল মিনিং কি? বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, সি দিয়ে কাউন্সিল, তাহলে বিএনএমসি। তাহলে এটা, হ্যাঁ, তোমরা কোনো কিছু তোমার নার্সিং এর কোনো কিছু দরকার সব তোমাকে ঢুকতে হবে বিএনএমসি ওয়েবসাইটে। ঠিক আছে, তাহলে এটা প্রশ্নটা আসছিল এবার ডিপ্লোমাতে আসছিল। দেখি এবার কি বলছে, উত্তরা গণভবন কোথায় অবস্থিত? এটা মিডওয়াইফারিতে আসছে। মিডওয়াইফারি, উত্তরা গণভবন কোথায় অবস্থিত? বলো কি হবে? রাজশাহীতে আমার কি আছে? বাংলাদেশের প্রথম জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর। সিলেটে আমার কি আছে? প্রথম চা বাগান, সিলেটের মালিনী ছড়া প্রথম চা বাগান বাংলাদেশের। তাহলে কি রইল বাকি? তাহলে বলে ফেলো কি হবে? নাটোর জেলায় আমার কি? উত্তরা গণভবন। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর জেলায়। এটাও কিন্তু একটা মানে এটাও একটা কি, দেখো এইবার খেয়াল করে দেখবা আমাদের ঐতিহাসিক যেই স্থানগুলা সেগুলো পরীক্ষায় আসছে, স্থাপনাগুলা। উত্তরা গণভবন আসছে, তারপর আমরা একটু আগে পড়াইলাম তোমার কি বলে 60 গম্বুজ মসজিদ আসছে। হ্যাঁ, তার মানে এবার কিন্তু এই স্থান টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম উত্তরা গণভবন কোথায়? নাটোর জেলায়। এবার আসো, আফ্রিকার দেশ কোনটি? দেখছো এই যে এরকম আসে যে প্যালেস্টাইন কোন মহাদেশে, বা আফ্রিকার দেশ কোনটি। ঠিক আছে, তার মানে তোমাকে ওই যে সেই রাজধানী যখন পড়াইছি আমি আফ্রিকার দেশও পড়াইছিলাম। সো তোমাকে ওইটা আমি কেন ভাগ করে পড়াইছি এবার বুঝতে পারছো? কারণ যদি পরীক্ষায় প্রশ্ন আসে তুমি কেমনে পাবা? তোমাকে আমি দেখাইছি আফ্রিকার মহাদেশের বিভিন্ন দেশের রাজধানীর সমূহ, উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশের রাজধানীর সমূহ। হ্যাঁ, আমি গুরুত্বপূর্ণগুলো পড়াই দিছি, ওগুলাই থেকে কিন্তু পরীক্ষায় আসে। তাহলে বলো, মরক্কো, মালদ্বীপ, স্পেন, কানাডা। আমি বাকি অপশনগুলো বানাইছি। কানাডা কি আমার কোথায়? উত্তর আমেরিকা মহাদেশে। স্পেন কোথায়? ইউরোপে। মালদ্বীপ কোথায়? এশিয়াতে। তাহলে তো বুঝতেই পারতেছো কি হবে 26 নাম্বার। মরক্কো, মরক্কোর রাজধানী রাবাত। আবার স্পেন আর মরক্কোর মাঝখানে একটা প্রণালীও আছে, জিব্রাল্টার। তার মানে ইউরোপ আর আফ্রিকাকে ভাগ করছে জিব্রাল্টার প্রণালী। দেখছো, আরেকটা প্রশ্ন পড়াই দিলাম। তাহলে এটা কোথায়? আফ্রিকা। এই যে এভাবে
এখানে আমার ইউরোপ মানে স্পেন, এখানে আফ্রিকা। দেখছো, দেখো এই আফ্রিকা আর ইউরোপ মহাদেশকে ভাগ করছে একটা প্রণালী, এটা কি মরক্কো। মরক্কো এদিক দিয়ে আমার কি গেছে, জিব্রাল্টার প্রণালী। ওকে, মরক্কো, মরক্কো, ইটস টাইম ফর মরক্কো। এবার আসো, পলাশী কোন নদীর তীরে, এগুলো মিড ওয়াইফারি প্রশ্ন, লাস্টে কতগুলো আছে মিড ওয়াইফারি প্রশ্ন, মিড ওয়াইফারি প্রশ্ন। পলাশী কোন নদীর তীরে, আমি গতকালকে পড়াইছি ক্লাসে, একটা ইতিহাসের ক্লাসে পড়াইছি। পলাশীর প্রান্তরে 23শে জুন 1757 সালে ইংরেজ বাহিনীর সাথে নবাব সিরাজের যুদ্ধ হয়। সেই পলাশীর প্রান্তরটা কোন নদীর তীরে অবস্থিত? তোমাকে আমরা যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল, আমি তোমাকে ওই নদীর ছবি দেখাইছি, কারণ আমি ওই নদীটা পার হইছি। তাহলে বলো কি হবে? অলরেডি পারছে সবাই, ইয়েস। এটা ইজি প্রশ্ন যারা, তো হ্যাঁ, কেন ইজি প্রশ্ন, কারণ তোমরা বাংলা ফার্স্ট পেপারের সহপাঠে সিরাজউদ্দৌলাকে নিয়ে পড়ছো। সো তোমরা এই নদীর নাম তোমরা অলরেডি একটা কমন নাম আর কি, ভাগীরথী নদী। ভাগীরথী নদীর তীরে আমার এই পলাশীর প্রান্তরটা, তাহলে কি হবে ভাগীরথী। আমার সৌভাগ্য হয়েছে ভাগীরথী নদীটাকে দেখার, কারণ যেহেতু আমি পলাশীর প্রান্তরে গেছি, তাহলে অবভিয়াসলি আমি তো এই ভাগীরথী নদী দেখতে পারবো, তাই না? চলে আসো 28 নম্বর, বাংলাদেশের মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স কত? মা কবে এটা পরীক্ষা আসছে? জি হ্যাঁ, মিড ওয়াইফারিতে আসছে। বলো, ছেলেটার সাথে ছেলে কম, ছেলে তো নাই মনে হচ্ছে কমেন্টে, তো আমি কোনো দেখতেই পাচ্ছি না কোনো ছেলেকে। তুমি ছেলেদেরটাও বলবা, মেয়েদেরটাও বলবা। দেখো আমাদের সবচেয়ে সর্বনিম্ন, তুমি যদি এর নিচে যদি বিয়ে শাদী করো তাহলে বাল্য বিবাহ হবে, বাল্য বিবাহ বলে কিন্তু কাউন্ট হবে। বলো আমাদের কিন্তু সর্বনিম্ন বয়স কত, মেয়েদের জন্য কত, ছেলেদের জন্য কত, কে বলতে পারবা? সব মেয়েরা এখানে, দেখো এখানে কোনো ছেলে কোনো কমেন্টই নাই। কি ছেলেরা পরীক্ষা দিবে না এবার নার্সিংয়ে? তাহলে দেখো মেয়েদের জন্য বয়স আর ছেলেদের মানে বিয়ের জন্য কত, 18 বছর আর 21। বয়স যখন 21, একটা এরকম একটা নাটক ছিল মনে না, বয়স যখন 21 তাহলে মানে কি হবে 18 বছর মেয়েদের জন্য। যদি বলতো ছেলেদের তাহলে কি বলতো আমরা, 21 বছর। আমি বিবাহিত। তুমি কি 18 বছর আগে বিয়ে করছো ফাতেমা ইসলাম? রুনু বড়ুয়া, তুমি মনে আমাদের নতুন ক্লাস করতেছো, আমাদের ক্লাস কেমন লাগতেছে একটু বলো। মিথিলা 20 না, ছেলেদের 21, ছেলেদের 21। এই যে এতক্ষণ পাইলাম একটা ছেলেকে, মারুফ হোসেন রাহুল। আচ্ছা বলো, আমাদের সামনে নির্বাচন হবে সামনের বছরে ইনশাল্লাহ, তো এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য মিনিমাম বয়স কত? তুই ভোট দিতে পারবা কিনা তুমি বুঝতে পারবা তোমার বয়স যদি সেটা হয়ে থাকে। বলো ভোট দেওয়ার জন্য আমাদের সর্বনিম্ন বয়স কত? নারী পুরুষ নির্বিশেষে এটা কি, এখানে কোনো ভেদাভেদ নাই, এখানে কোনো ভেদাভেদ নাই। আমি বলবো আলে ছেলে আল্লাহ আমাদের বৈষম্য করছে, তোমার তো আবার একটু বৈষম্য ধরো, আর মেয়েদের 18 ছেলেদের 21, বৈষম্য হয়ে গেছে। কিন্তু ভোট দেওয়ার সময় কোনো বৈষম্য নাই, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সে ওই বছর হইলেই সে ভোট দিতে পারবে বাংলাদেশের নাগরিক হইলে। বলো কি হবে? ইয়েস, তারা সে বাংলাদেশের নাগরিক, সে পুরুষ হোক, হ্যাঁ সে মহিলা হোক। দেখি ভোট দাও, আমার বাবা কিসেরটা লিখছি, ভোট দেওয়ার জন্য সে যে ধর্মের লোক হোক না কেন, সে যে ধর্মের লোক হোক না কেন, সে যে বর্ণের লোক হোক না কেন, জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে যে কোনো বাংলাদেশের নাগরিক 18 বছর বয়স সে ভোট দিতে পারবে। ওকে, ইয়েস, সবাই এটা পারছে 18 বছর। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? যখন এরকম প্রশ্ন আসবে তখন তুমি বুঝবা এটাকে আয়তনে বলতেছে। আয়তনে কি বলতেছে? আয়তনে, মানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। তুমি যে কেন বলতেছি দেখো, তুমি এই প্রশ্নটার অ্যান্সার তুমি ম্যাপেই পাবা। তুমি ম্যাপ দেখো বাংলাদেশের, তুমি একটা ম্যাপ টাঙ্গাও,
কিনে নিয়ে আসো, লাইব্রেরি থেকে ম্যাপ কিনে নিয়ে আসো যারা প্রত্যাবর্তন শুরু করতেছো। আমি যখন সামনে ক্লাস শুরু করব আমি কিন্তু প্রথমে এই ম্যাপ দেখে পড়াবো। ম্যাপ কিনে ফেলো একটা, ম্যাপ কিনে তুমি ম্যাপের দিকে তাকাতে দেখবা, তুমি তখন বুঝতে পারবা যে কোন জেলাটা সবচেয়ে বড়। তুমি চোখে পড়বে, তুমি দেখবা আসলে তো ওই জেলাটা অনেক বড়। সেটা কি বলো, সেটা কি হবে? এই বলে ফেলছে অলরেডি, রাঙ্গামাটি। তাহলে আমাদের সবচেয়ে বড় জেলা কি? রাঙ্গামাটি। ঢাকা কি? জনসংখ্যায় বড় জেলা, জনসংখ্যায় বড় জেলা। এটা আসলে আয়তনে, তাহলে কি? রাঙ্গামাটি। বান্দরবন কি? জনসংখ্যায় ছোট জেলা, জনসংখ্যায় ছোট জেলা। তাহলে আয়তনে বড়, আয়তনে ছোট, জনসংখ্যায় বড়, জনসংখ্যায় ছোট। এটা আমি 1 নম্বর ক্লাসে আবার পড়াবো, এগুলো আমি 1 নম্বর ক্লাসে সবসময় পড়াই। তাহলে আমরা কি পাইলাম? আয়তনে বাংলাদেশে বড় জেলা কি? রাঙ্গামাটি। রাঙ্গামাটিতে কি আছে? সাজেক ভ্যালি আছে। একদম রাঙ্গামাটিকে, সাজেক ভ্যালিকে বলা হয় রাঙ্গামাটির ছাদ, কারণ রাঙ্গামাটির টপে আমার হচ্ছে কি সাজেক ভ্যালি। এরও পরীক্ষায় আসে সাজেক ভ্যালি কোথায়? রাঙ্গামাটিতে। তাহলে রাঙ্গামাটি হয়ে গেল। এবার চলে আসি আমরা বাংলাদেশের জাতীয় খেলা। আরে জাতীয় খেলা ক্রিকেট নাকি? হ্যাঁ, আমাদের জাতীয় খেলা কি? ক্রিকেট। বলো কি হবে? বলো আমাদের জাতীয় পাখি কি? ময়না পাখি। জাতীয় পাখি ময়না পাখি নাকি? বলো। দেখো আমাদের জাতীয় খেলা, জাতীয় পাখি, জাতীয় ফুল, জাতীয় পশু, জাতীয় ফল, জাতীয় গাছ, এগুলো কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। যেটা আমি বললামই, জাতীয় ফল কাঁঠাল, কিন্তু জাতীয় গাছ কিন্তু আম গাছ। দেখি ফুল, ফল, গাছ, কি আসছে? খেলা, কবি। ঠিক আছে, জাতীয় ফুল শাপলা, ফল কাঁঠাল, কাঁঠাল প্রিয়, গাছ কিন্তু আবার আম গাছ। খেলা লিখতেছি, তোমরা বলবা কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল, সংক্ষেপে লিখলাম। জাতীয় পাখি কি? ময়না পাখি। পাখি, পাখি কি? ময়না পাখি নাকি দোয়েল পাখি? তোমাদের ময়না পাখি না, কি হবে? দোয়েল পাখি। আর খেলা কাবাডি 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 কাবাডি, বা হাডুডু 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 হাডুডু, বাকি কাবাডি কাবাডি কাবাডি। তোমরা অনেকে মানে খেলা পারো, এটা কাবাডি 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 করে খেলে বলে না, বা হাডুডু হাডুডু বলে, তার মানে কি হবে? হাডুডু বা কাবাডি কাবাডি। তাহলে খেলা তো এখানে ওঠা, তাহলে এটা মুছে দিই, আর নিচে আমি লিখে ফেলছি, তাই না? তাহলে এটা মুছে দিলাম, কেন আমি এখানে নিচে লিখেছি, তাহলে কি? হাডুডু। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? এটাও মিডওয়াইফারি প্রশ্ন। শেষ মুঘল সম্রাট 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়, তখন তাকে বানানো হইলো যে আপনি আমাদের মুঘল সম্রাট, আপনি আমাদের সম্রাট। উনি মুঘল ছিল, তাই হয়ে গেল মুঘল সম্রাট। নামটা আমি বলবো না, তোমরাই বলবা, তারপর আমি বলবো। কিন্তু তখন তো বুঝতে পারছো ইংরেজরা ছিল, তো ইংরেজরা ধাওয়া করে ওই বেটাটাই, যে আমাদের শেষ মুঘল সম্রাট ছিল। সে ধাওয়া খায় পালায় চলে যায় হুমায়ুনের কবরে গিয়ে লুকায় থাকে। হুমায়ুনের কবর দিল্লিতে, ওখান থেকে টাইনা বের করে তাকে, বের করে তাকে নির্বাসন দেওয়া হয় রেঙ্গুনে, বা বর্তমানে ইয়াঙ্গুন, কোথায় এটা? মায়ানমারে। ওখানে উনি মারা যান এবং ওখানে তার কবর দেওয়া হয়। তার মানে কি এরপর আর কোনো সম্রাট আসে না, তাই আমরা তাকে বলি সর্বশেষ মুঘল সম্রাট। কে? অলরেডি বলে ফেলছো, তাহলে বাহাদুর শাহ জাফরের কথাই বললাম আমি। তাহলে বাহাদুর শাহ জাফর সর্বশেষ মুঘল সম্রাট, তার কবর কোথায়? রেঙ্গুন বা বর্তমানে ইয়াঙ্গুন, যেটা মায়ানমারে। প্রথম মুঘল সম্রাট কে? প্রথম মুঘল সম্রাট যিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন ভারতবর্ষে, বাবর। প্রথম মুঘল সম্রাট, সম্রাট বাবর। আকবর কি? সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট।
আওরঙ্গজেবের আরেকটা নাম কি? বাদশাহ আলমগীর। তাকে বলা হয়তো জিনতা পীর। ঠিক আছে, তাহলে মোগল থেকে প্রশ্ন আসছে। আমি কিন্তু তোমাকে ইতিহাসে মোগলটা কিন্তু অনেকভাবে পড়াই, এবং আমরা এই 6-7 জনকে নিয়ে আমি কিন্তু তোমাকে পড়াই, প্রথম 6 জন, আর এই যে সর্বশেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। তার নামে আমাদের ঢাকার জগন্নাথ ইউনিভার্সিটির অপোজিটের পার্কের নাম বাহাদুর শাহ পার্ক, যেটাকে নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। কারণ আমি জানি বাহাদুর শাহর সাথে কার সম্পর্ক, আমি একটুকে বললাম সিপাহী বিদ্রোহ। সো এই জন্য আমরা পরে এই বাহাদুর শাহ পার্কের নাম দিছিলাম, সরি ভিক্টোরিয়া পার্কের নাম দিছিলাম বাহাদুর শাহ পার্ক, কারণ সিপাহী বিদ্রোহের পর অনেক সিপাহীকে ফাঁসিতে ঝুলায় রাখছিল হচ্ছে গিয়ে এই পার্কে, এই জন্য আমরা পরে পার্কের নামটা দিছি বাহাদুর শাহ পার্ক। ঠিক আছে, এবং এই যে প্রথম মোগল সম্রাট আমাকে বলতো কি, বাবর কোন যুদ্ধে জয় হওয়ার পর সে এই ভারতে মোগল সাম্রাজ্য সূচনা করছে? কে বলতে পারবা বলো, কোন যুদ্ধে? আমি কিন্তু বলছিলাম আগে, কোন যুদ্ধে বাবর হারাইলো একজনকে, হারানোর পর সে এই ভারতবর্ষে মোগল সাম্রাজ্য সূচনা করছে? দেখি কে বলতে পারবা, দেখি আগে তোমাদের অ্যান্সারটা নিয়ে নেই, বলো। ও মাছ লেখি নেই না, আরে খেয়ালই তো করলাম তোমাদের প্রিয় মাছ, জাতীয় মাছ। আচ্ছা মাছই তো খেয়াল করলাম, তোমরা এখন বলছো জাতীয় মাছ ইলিশ, ইলিশ মাছ খেয়াল করি না এটা। বলো, বাবর কোন যুদ্ধে, মানে কোন যুদ্ধে জয়লাভের পর ভারতে বা আমাদের এই উপমহাদেশে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে? কে বলতে পারবা বলো। ইয়েস, তাহলে কি পানিপথের প্রথম যুদ্ধ, ইব্রাহিম লোদিকে হারাইছিল। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছে? 1526। এবার চলে আসো, সবুজ ছাতা কিসের প্রতীক? এটাও আমার হচ্ছে গিয়ে এটা আসছে এবার মিডওয়াইফারিতে আসছে। এটা আমি বাংলাদেশের স্বাস্থ্য পড়ানোর সময় বলে দিছিলাম যে সবুজ ছাতা কিসের প্রতীক বলো। পারিবারিক সেবা, বিশ্ব ভ্রমণ, রেল ভ্রমণ, নাকি স্বাস্থ্য পরিচর্যা? তার মানে স্বাস্থ্য রিলেটেড প্রশ্ন আসবে নার্সিং বা মিডওয়াইফারি বা ডিপ্লোমাতে। ওয়ালাইকুম আসসালাম রাতুল, মেজবা উদ্দিন রাতুল। কি হবে? পানিপথে। ও আচ্ছা, পানিপথে তোমাদের আগের প্রশ্ন, বলো এটা, বলো এটা কি হবে আনসার। সবুজ ছাতা কিসের প্রতীক? আমরা 32 চলে আসছি। তোমরা আগের কোশ্চেন নিয়ে রয়েছো এখনো। এক্সেপশনাল শিরিন সবসময় ক্লাস করে দেখি আমাদের। তাহলে কি হবে? স্বাস্থ্য পরিচর্যা, এটা হচ্ছে কি সবুজ ছাতার প্রতীক। এবার আসো, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম কি? যদিও এই কোশ্চেনটা আমার কাছে মনে হচ্ছে পিসিবিতে দিচ্ছে, পিসিবি থেকে দিচ্ছে, তারপর আমি আনলাম যে এটা একটা আমরা জিকে থেকেও পড়তে পারি। তুমি মনে রাখবা যে জিকে তো কিন্তু অনেক সময়, যেহেতু তোমার নার্সিং গুলাতে অনেক সময় দেখা গেছে যে একটু সায়েন্স রিলেটেড থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে, এই জন্য কিন্তু আমি সবসময় লাস্টের দিকে কিন্তু সায়েন্সের কিছু প্রশ্ন আমি পড়াই দিই। একবার যারা ক্লাস করছে তারা দেখছিলে, তোমার বলতেছিল যে আপু দেখি আবার সায়েন্সও পড়ায়, তাই না? তুমি বলছিলে না, কারণ এটাই যে অনেক সময় আমরা পিসিবি থেকে তো আসে, আবার অনেক সময় দেখা গেছে এটা সায়েন্স থেকেও চলে, মানে সায়েন্স থেকেই প্রশ্ন কিন্তু জিকেতে চলে আসে। যন্ত্রপাতির নাম আছে, কিছু কিছু আবিষ্কার, চিকিৎসকের আবিষ্কার, ভিটামিনের প্রশ্ন আমি বলি যে না এটা জিকে থেকে দিচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে পড়াই দিই এটা। তাহলে এটা কি হবে? দেখো কি বলছে, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম কি? নীলতিমি। সবচেয়ে বড় প্রাণীর নাম নীলতিমি। এটাও কিন্তু তোমাদের সায়েন্সে তোমার একটা কমন প্রশ্ন, তুমি এটা পড়ো। 34 দেখো, ভাষার দিক থেকে বাংলা ভাষার অবস্থান। এই লাস্টের প্রশ্নগুলো সব মিডওয়াইফারিতে আসছে। তুমি দেখো তাহলে মানে এগুলা কিন্তু সব আমাদের কিন্তু পড়ানো। ভাষার দিক থেকে বাংলার ভাষার অবস্থান কত? মাতৃভাষা হইলে আবার এটা হচ্ছে ব্যবহারের দিক থেকে আসলে, বুঝছো? এটা বলছে যে ব্যবহারের দিক থেকে, পৃথিবীতে ব্যবহারের দিক থেকে আসলে এটা ব্যবহারের দিক থেকে। বলো এটা কি হবে অ্যান্সার?
চতুর্থ? নো নো, এটা সপ্তম। সপ্তম কোথায়? এই যে ব্যবহারের দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান সপ্তম, মাতৃভাষার দিক থেকে পঞ্চম। এটা বছরে বছরে চেঞ্জ হয়, এখন লাস্ট অনুযায়ী সপ্তম আর পঞ্চম পড়বো। আর ব্যবহারের দিক থেকে পৃথিবীতে এখন ইংরেজি 1 নাম্বার আছে, কারণ ইংরেজিতে সবচেয়ে বেশি মানুষ কথা বলে। তার মানে ব্যবহারের দিক থেকে 1 নম্বরে আছে আমার ইংরেজি, বাংলা ভাষার অবস্থান সপ্তম। আর মাতৃভাষা অনুযায়ী বাংলা ভাষার অবস্থান পঞ্চম। আর ওদিকে হচ্ছে মান্দারিন, চীনের ভাষা, মাতৃভাষার দিক থেকে। কারণ চীনে অনেক বেশি মানুষ। এখন বলতে পারো কেন, আমি তো জানি যে পৃথিবীতে এখন ভারতে বেশি মানুষ বসবাস করে, হ্যাঁ, কিন্তু ভারতে বেশি বসবাস করলেও ভারতের অনেক ভাষা আছে, সবাই তো আর একই ভাষায় কথা বলে না। কেউ বাংলায়, কেউ হিন্দিতে, কেউ তামিল, কেউ মালায়ালাম, কেউ মারাঠি, অনেক ভাষা আছে ভারতে। চীনে তো মান্দারিন, এই জন্য আমরা বলি যে মাতৃভাষার দিক থেকে ভাষার অবস্থান যদি বলি 1 নম্বরে মান্দারিন, 5 নম্বরে আমাদের মাতৃভাষা বাংলা। আর ব্যবহারের দিক থেকে সপ্তম বাংলা, সপ্তম অবস্থানে বাংলা আছে, আর 1 নম্বরে কি ইংরেজি। ওকে, লাস্ট প্রশ্ন বাট নট দ্য লিস্ট। এশিয়ার ছোট দেশ কোনটি? দেখো এশিয়া বলছে, কিন্তু এখন তোমার চোখে পড়ছে ছোট দেশ, এশিয়া পড়ে নাই। এই যে অপশন দেখছো, ভ্যাটিকান সিটি টাকায় দিয়ে আসছো, কিন্তু আমি প্রশ্ন করছি এশিয়ার ছোট দেশ, এটাই প্রশ্ন আসছিল এবার মিডওয়াইফারিতে। সো খেয়াল করবা, যদি বলতো বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি, তখন তুমি বলতা হ্যাঁ ভ্যাটিকান সিটি, কিন্তু বলছে এশিয়ার ছোট দেশ। তাহলে বলো কি হবে? জনসংখ্যায় ছোট, আয়তনেও ছোট এশিয়ার, দুইটাই কিন্তু দুইটাই ছোট, আয়তনও ছোট, জনসংখ্যায় ছোট এশিয়ার। কি হবে বলো? এই তো বলে ফেলছে মালদ্বীপ। তাহলে এশিয়ার ছোট দেশ কি? মালদ্বীপ। আর আয়তনে কিন্তু কি? আয়তনে এশিয়ার বড় দেশ চীন। জনসংখ্যায় পৃথিবীর মধ্যে বড়, তাহলে অবভিয়াসলি জনসংখ্যাও তো এশিয়ার মধ্যে বড়। তার জনসংখ্যা, যেহেতু আমি এশিয়া বলতেছি, তাহলে জনসংখ্যায় এশিয়ার বড় দেশ। আর মালদ্বীপ কি? আয়তনও ছোট, জনসংখ্যায় ছোট। আর ভ্যাটিকান সিটি কি? বিশ্বের ছোট কান্ট্রি, আয়তনও ছোট, জনসংখ্যায় ছোট, বিশ্বের ছোট দেশ। তাহলে খেয়াল করছো, বিশ্বে হইলে বলতাম ভ্যাটিকান সিটি, কিন্তু আমি বলছি এশিয়ার, তাহলে কি হবে? অবভিয়াসলি মালদ্বীপ হবে। এবং মালদ্বীপটা কোথায় পড়ছে? ভারত মহাসাগরে। এটাও আসছিল একবার নার্সিং এ। ওকে, ক্লিয়ার? 35টা প্রশ্ন ক্লিয়ার কিনা বলো? কেমন লাগলো ক্লাসটা বলো? আমরা 35টা প্রশ্ন পড়ি নাই, এর চেয়ে আরো বেশি প্রশ্ন পড়ছি। আমরা প্রায় 50টার উপরে প্রশ্ন পড়ে ফেলছি আজকে। একটা ওয়ার্ম আপ দিলাম তোমাদেরকে যে আমরা এই বছরে কি প্রশ্নগুলো আসছে। এবার তো বুঝতেই পারতেছো যে তোমাকে আসলে মানে কিভাবে পড়তে হবে। খালি প্রশ্ন ব্যাংক পড়ে গেলেই হবে না, তাছাড়াও আমাকে পড়তে হবে। আমি তোমাদেরকে কিন্তু ক্লাসের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু দেখো, যে টপিকগুলো পরীক্ষায় আসার মতো বা আসতে পারে, আমি ওই টপিকের ওটুকুই পড়াইছিলাম। ক্রিমিয়ার যুদ্ধ কিন্তু আমি ভার্সিটি লেভেলে অনেক পড়াই, তোমাদেরকে আমি পড়াইছি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আর কিছু ইম্পর্টেন্ট যুদ্ধ, সে মধ্যে ক্রিমিয়ার যুদ্ধও ছিল। সো ওকে পড়াইছিলাম ক্রিমিয়ার যুদ্ধের মধ্যে, কারণ যেহেতু ফ্লোরেন্স নাইটিঙ্গেলটা ইম্পর্টেন্ট নার্সিংয়ে। সো যারা প্রত্যাবর্তনে আসো নাই তারা আসো, আমরা ইনশাল্লাহ কিন্তু আমাদের মেইন ক্লাস শুরু হয়ে যাবে সামনের মাসের ফার্স্ট উইক থেকেই। এবং আজকে আমাদের জিকে ক্লাস হলো, এবং আগামীকাল আমাদের কিন্তু এই সপ্তাহটা পুরোপুরি আমাদের ওয়ার্ম আপ ক্লাস চলবে, তোমাদেরকে ওয়ার্ম আপ করার জন্য, তোমরা একটু প্র্যাকটিস করো। তোমরা ঝিমায়ে গেছো, সেখান থেকে একটু নতুন উদ্যমে তোমরা ফিরত আসো, এই জন্য কিন্তু ক্লাসগুলো তোমাদের পেজ থেকে নেওয়া হচ্ছে। দেন আমাদের মেইন ক্লাসগুলো কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে চলবে। অনেকদিন পর আমার ক্লাস করলাম, মাঝখানে লাইফটা কেটে না গেলে মানুষ থাকতো, মাঝখানে লাইফটা কেটে গেছিলো, আমাদের এখানে একটু সমস্যা হচ্ছিল। তো ইনশাল্লাহ তাহলে আমরা যেটা বললাম, আগামীকাল এই যে আমরা প্রশ্নগুলো পড়লাম, এটার উপর তোমরা আগামীকাল পরীক্ষা দিবা, একটা ছোট্ট একটা পরীক্ষা হবে, যে কেউ পরীক্ষা দিতে পারবা, একটা ফ্রি এক্সাম, সকাল 10টা থেকে। আমি লিখে দিই না, আমাদের এক্সামটা কালকে, এক্সাম টাইম সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এর মধ্যে তোমরা এক্সামটা দিবা। এরপরে তো আমাদের আগামীকাল তোমাদের মাহিম ভাইয়ার ক্লাস আছে বাংলা 7:30-এ, এই জন্য আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত রাখছি। তোমরা এই টাইমের মধ্যে তোমরা এক্সামটা দিতে পারবা। ওকে, পিডিএফটা তোমরা কিভাবে পাবা বলছি,
যে তোমরা যারা শেয়ার করছো সেটা স্ক্রিনশটটা নিয়ে পেজে মেসেজ পাঠাবা, পেজের থেকে তোমাদেরকে দেওয়া হবে। এখানে তোমার ক্লাসের কি পিডিএফটা এই ক্লাস ক্যাপশন দেওয়া হবে না। ওকে, তুমি ফার্স্ট ক্লাস করছো রুমি আক্তার, ভাল লাগছে? ওকে, তাহলে ইনশাল্লাহ আবার এরকম দেখা হবে। যারা আমাদের সাথে প্রত্যাবর্তনে আসো তারা সাথে আমার সাথে দেখা হবে প্রথম প্রাইভেট গ্রুপের প্রথম ক্লাসের সাথে। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।